আচ্ছা, আসসালামু আলাইকুম। গতদিন আমাদের বাংলাদেশ বিষয়াবলীর উপর ক্লাস হয়েছে। আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর উপর ক্লাস হবে। কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমাদের কনস্টিটিউশন, এটা আমাদের বাদ ছিল। বিপির জন্য অ্যাকচুয়ালি কনস্টিটিউশনটা গুরুত্বপূর্ণ, বাট আমাদের কোনটুকু পড়তে হবে এটা বোঝা অ্যাকচুয়ালি অনেক বেশি জরুরি। বিউপিতে কনস্টিটিউশন নিয়ে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো জাস্ট নর্মাল কোশ্চেন, যেগুলো না সেগুলোই আসছে। গত বছরের আগের বছর যে কোশ্চেনটা আসছিল সেখানে আসছিল হলো যে সংবিধান থেকে, যে ওই যে সংবিধানে স্বাক্ষর করে নাই কতজন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সংবিধানে স্বাক্ষর করে নাই কতজন, এগুলো অনেক প্রশ্ন আসছে। তো আমার মনে হয় আমি এটা সলভ করে দেবো, যে সংবিধানে স্বাক্ষর কি একজন করে নাই নাকি চারজন করে নাই, এটা কিন্তু অনেক ঝামেলা আছে। হ্যাঁ, চারজন। আহ আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো দেখেন এই বিষয়টা আসছিল। তো ওই কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এরকম বিষয় খুঁজে পাচ্ছি যে গণপরিষদ গঠন, গণপরিষদের সাথে ইতিহাস বা শাসনতন্ত্র প্রণয়ন কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি যেটা আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। গত বছর ওইটা আসছে, তার আগের বার বা তার আগের বার এরকম রাজিয়া আক্তার বানু ওখান থেকে আসছে, তো সুরঞ্জিত সেনগুপ্ত। এই সিম্পল যেগুলো কোশ্চেন আছে না, সেগুলোই আশা করি দিবে। তো এই সিম্পল কোশ্চেন পাশাপাশি আমরা একটু যে অনুচ্ছেদ গুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা একটু ভালোভাবে পড়বো, কোনো সমস্যা নেই। তো সংবিধান থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক রয়েছে, সো এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। প্রথমে বাংলা পিডিএফ যেটা দেওয়া আছে সেটা ভালোভাবে পড়ে নেবেন, তারপরে ইংলিশটা এটা একটু ভালোভাবে পড়ে নেবেন, আর সিম্পল যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ারই একটু ভালোভাবে ট্রাই করবেন। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক। আর আমরা সংবিধানটা একটু পড়বো, তার আগে বলে আপনারা জানেন তো সিরিয়ার দামেস্ক জয় হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে খোরাসান, শাম সবকিছু আমাদের জয় হয়ে যাচ্ছে। এবার আমাদের হিন্দের পালা। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমার মন বলতেছে যে আর 5 থেকে 10 বছরের পর আমাদের যে ওয়ার্ল্ড পলিটিক্স যেটা, এটা একটা বিস্তর পরিবর্তন চলে আসবে হয়তোবা। দেখা যাক। আচ্ছা, যাই হোক। আমরা কনস্টিটিউশন বা সংবিধান পড়বো। কনস্টিটিউশন বা সংবিধান অ্যাকচুয়ালি প্রয়োজন কিসের জন্য? একটা দেশ স্বাধীন করা হয়েছে, স্বাধীন করার পর দেশটা কিভাবে চলবে, কোন নিয়মের উপর ভিত্তি করে চলবে, এটাই নির্ধারণ করে দিবে কে? এটাই নির্ধারণ করে দিবে হইলো সংবিধান। সংবিধান শব্দটা কিভাবে গঠিত হয়েছে? সমযোগ বিধান, মানে সকলের জন্য সমান আইন কানুন যেটা, এটার কথা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো কনস্টিটিউশন গঠন করার জন্য কি লাগে আমাদের? কতদিন আমরা পড়ছিলাম, সেটা আমাদের গণপরিষদ লাগবে। তো গণপরিষদ আমরা গঠন করব। তার আগে আমাদের কিছু দেখবো আর কি। তার আগে আমরা কি দেখবো, আগে যে হিস্ট্রি গুলো আছে, একটু মানে হিস্ট্রি যদি শুরু করি, আমি নর্মালি আপনাদেরকে বলতেছি। 26 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যদিও এটা পরিবর্তন হয়ে যাবে, স্বাধীনতার ঘোষণা অ্যাকচুয়ালি কে দিয়েছে এটা আমরা এখনো কেউই জানি না। কারণ সেদিন রাত্রে মানে 25 মার্চ রাত্রে আর কি তাজউদ্দিন আহমেদ সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় যায়। তারা দুইজন মিলে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে চাচ্ছিল আরো নেতাদেরকে নিয়ে, যারা ওখান থেকে যুদ্ধ পরিচালনা করবে। বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনকে বললেন যে কি করা হবে, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়া হবে, তুমি কি করো, নিশ্চিন্তে ঘুমাও। এরকম কোনো কিছু। তো বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সময় আত্মসমর্পণ করেছে, এইরকম টাইপ আর কি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা যেটা, এটা কিন্তু আমরা কোথাও খুঁজে পাই না। জাস্ট কয়েকটা বেতার ওই যে ইয়ে লাগানো থাকে না যেগুলো জাহাজে আর কি, সেখান থেকে তারা নাকি শুনতে পাইছিল, তার উপর ভিত্তি করে বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এইরকম টাইপ আর কি। আচ্ছা, যাই হোক, ওগুলোতে আমরা যাচ্ছি না। আমাদের এখনকার পর্যন্ত সিলেবাসে যেহেতু এটা আছে, আমাদের এটাই করতে হবে। আর 27 মার্চ 1971 জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ওটা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু এটা ঘোষণা দিয়েছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অনেক রেসপেক্ট করতো মুক্তিযুদ্ধকালীন, পরবর্তীতে তিনি আর রেসপেক্ট করে নাই। তো আমরা এটা কিসের মাধ্যমে জানতে পারি? যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন জিয়াউর রহমান মুখ শেফ করতেছিল আর কি। তখন বলা হয়েছিল তাকে যে বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়েছিল, তখন তিনি বলছিল যে সো হোয়াট, তাতে কি। এরপরের যে আছে উপরাষ্ট্রপতি বা এইটাই যে আছে, সে কি করবে, ক্ষমতা গ্রহণ করবে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, যাই হোক। তারপরে 10 এপ্রিল 1971 এটার ইতিহাস আমরা জানি, যে এই দিন আমাদের কি করা হয়েছে, মুজিবনগর সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশকে কি করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসেবে ঘোষণা করা হয়। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়েছে 26 মার্চ 1971 সালে, কারণ ওই দিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। সরকার গঠন করা হয়েছে হইল আমাদের 10 এপ্রিল 1971 সালে। তারপরে 17 এপ্রিল 1971 সালে কি হয়েছে আমাদের, 17 এপ্রিল 1971 সালে আমাদের মুজিবনগর সরকারের যে মুজিবনগর সরকার যেটা ছিল, সেটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। তারপরে আচ্ছা, সংবিধানে তো ইতিহাস যাবে না, আমাদের অন্য ঈদের। আচ্ছা, ঠিক আছে। 10 এপ্রিল 1971 সালে আমাদের কি হয়েছে, 10 এপ্রিল 1971 সালে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা কি হয়েছে, জারি এবং গৃহীত হয়েছে। আর 17 এপ্রিল এটা কি করা হয়েছে, পাঠ করা হয়েছে। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছি, জাস্ট পিডিএফটা আরেকবার ভালো করে পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে।
তারপরে ইতিহাসটা যদি আমরা দেখি একটু, আমাদের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করলাম আর কি, আনুষ্ঠানিক ভাবে আমাদের বিজয় অর্জন করলাম। তারপরে 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, দেশে ফিরে আসে। এটা ভুল হয়েছে আর কি, এটা দেশে ফিরে আসে মানে স্বদেশ প্রত্যাবর্তন করেন। হ্যাঁ সাকোয়া, তোমার বুঝতে এত অসুবিধা হচ্ছে, এগুলো তো পড়ার বিষয় না। আচ্ছা, বঙ্গবন্ধু কি করছে, দেশে ফিরে আসছে। তারপরে 11ই জানুয়ারি 1972 প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্যুস দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসছে। তারপরে 11ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদের বাসভবনে একটা সভার আয়োজন করা হয়। সেখানে সভাপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিল, রাষ্ট্রপতি ছিল। ওই সভাতে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়। একটা হইলো কি, একটা হইলো যে সংবিধান তৈরি করা হবে, এই জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কি করা হবে এখানে, সংসদীয় গণতন্ত্র, সংসদীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তার মানে প্রাইম মিনিস্টার একজন থাকবে, তার হাতে নিয়ন্ত্রিত হবে ক্যাবিনেট, এটার কথা বলা হয় আর কি। তো এখন যেহেতু সংসদীয় সরকার হবে, তার মানে কি, সংসদীয় সরকারের আমাদের সরকার প্রধান হবে অবশ্যই হলো প্রধানমন্ত্রী, সকল ক্ষমতা তিনি গ্রহণ করে থাকবে। আর আনুষ্ঠানিক প্রধান হবে জাস্ট রাষ্ট্রপতি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আনুষ্ঠানিক প্রধান হতে চান না, তিনি এত কিছু করলো, অবশ্যই তিনি কি চান, অবশ্যই তিনি চান যে সকল ক্ষমতা মানে সার্বভৌমত্ব ক্ষমতাটা অর্জন করে রাখতে চাচ্ছিল আর কি তিনি, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে 12ই জানুয়ারি 1972 আবু সাইদ চৌধুরী বিকামস দ্য প্রেসিডেন্ট। আবু সাইদ চৌধুরী কি হয়ে যায়, সেই সময় আমাদের প্রেসিডেন্ট হয়ে যায়, বিচারপতি আবু সাইদ চৌধুরী, যার কাহিনী আমি গতদিন বলেছিলাম। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকামস দ্য প্রাইম মিনিস্টার, তিনি কি হয়ে যায়, প্রাইম মিনিস্টার হয়ে যায়। আর সন বা আমাদের আবু সাইদ চৌধুরী ইনি শপথ গ্রহণ করেছিল কার কাছে, আমাদের আবু সাদাত সালিমের কাছ থেকে শপথ গ্রহণ করেছিল। আর আমাদের প্রধানমন্ত্রী কার কাছ থেকে শপথ গ্রহণ করেছিল, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছিল হইল প্রেসিডেন্ট আবু সাইদের কাছ থেকে। এখন আমরা যেটা দেখতেছি, আমরা যে প্রেসিডেন্ট যে আর কি, প্রেসিডেন্ট কার কাছ থেকে শপথ গ্রহণ করে, প্রেসিডেন্ট কিন্তু আমাদের স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করে। বাট এই সময় কি আমরা গণপরিষদ গঠন করছি, এখন না, গণপরিষদ গঠন করে নাই। এই জন্য প্রেসিডেন্ট কার কাছ থেকে শপথ গ্রহণ করেন, প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে হইলো বিচারপতি কাছ থেকে। আর এখন বর্তমান অনুযায়ী বিচারপতি কার কাছ থেকে শপথ গ্রহণ করে, বিচারপতি শপথ গ্রহণ করে হইলো প্রেসিডেন্টের কাছ থেকে, আর প্রেসিডেন্ট করে হইলো স্পিকারের কাছ থেকে। আচ্ছা যাই হোক, এই দুইটা একটু পরিবর্তন, আপনি যাতে মাথা ঘোরায় না যায় এই জন্য আমি অ্যাকচুয়ালি বললাম বর্তমান আর সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী। কারণ এখনো তো আমরা গণপরিষদ গঠন করি নাই, গণপরিষদ আমরা গঠন করি নাই, তো শপথ গ্রহণ আমরা কিভাবে স্পিকারের কাছ থেকে করবো। আচ্ছা যাই হোক, তারপরে আমরা দেখবো চলেন 23 মার্চ 1972 আমাদের 23 মার্চ 1972 প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী ইস্যুস দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার, গণপরিষদ আদেশ জারি করে আমাদের প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী। কত তারিখে এটা, 23 মার্চ 1972 সালে। যদি আপনি কখনো দেখেন যে 23 মার্চ 1972 সাল নাই, ওখানে 22 মার্চ 1972 সাল আছে, সেটাকেই দাঁড়াবে। নর্মালি ঘোষণাটা আসে হইলো 22 মার্চ 1972 সালে। আর এটা ইস্যু হয়েছে বা আমরা বলতে পারি যে অধ্যাদেশ আকারে জারি হয়েছে কবে, এটা হইলো আমাদের 23 মার্চ 1972 সালে। তো এটা 23 মার্চ এবং 22 মার্চ দুইটাই যদি অপশনে থাকে, 23+22 দুইটাই যদি অপশনে থাকে, 23 কে দাগাবো। যদি 23 না থাকে তখন আপনারা 22 কে দাগাবেন। আর সংবিধান থেকে এত গভীর থেকে প্রশ্ন আসে না। সো এই যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপরে আমাদের শাসনতন্ত্র প্রণয়ন মানে ড্রাফটিং কমিটি, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে আমি যদি আপনাদের দেখাই এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমাদের গণপরিষদ, গণপরিষদ গঠন নিয়ে। তো গণপরিষদ অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে গঠন করা হবে একটু আমি যদি বলি আপনাদেরকে। গণপরিষদ গঠন করা হবে ওই যে আমাদের 1970 সালের নির্বাচনে যারা জয়লাভ করছিল তাদেরকে নিয়ে, মানে 7 ডিসেম্বর প্লাস 17 ডিসেম্বর প্লাস 17 জানুয়ারি এবং উপনির্বাচন, সবগুলো যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে কি করা হবে, গণপরিষদ গঠন করা হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে তাদেরকে নিয়ে। তো দেখা যায় যে মোট সদস্য হয় কয়টা, মোট সদস্য হয় হইল 469, 469 হয় মোট সদস্য। বাট এর মধ্যে 66 লস্ট দেয়ার পোস্ট ফর ভেরিয়াস রিজন। ভেরিয়াস রিজনের মধ্যে কি কি থাকতে পারে, ভেরিয়াস রিজনের মধ্যে থাকতে পারে হয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল, না হয় তারা নিজেই পদত্যাগ করেছে, না হলে মারা গেছে, এরকম বিভিন্ন কারণে এই 66 জন লস্ট দেয়ার পজিশন। তো 469 এর মধ্যে 66 বাদ গেলে কত থাকে, 403।
403 মেম্বার্স। তো 403 মেম্বার্স নিয়ে গঠন করা হয় কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 403 এর মধ্যে 400 হইল আওয়ামী লীগ, 400 কি আওয়ামী লীগ। আর একজন ওয়ান ন্যাপ মুজফফর, সেটা কি আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা কিন্তু সেদিন পড়েছিলাম ন্যাপ ভাসানী, মানে আমরা প্রথমত ন্যাপ পড়ছিলাম ন্যাশনাল আওয়ামী পার্টি। এই ন্যাপটা পরবর্তীতে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। আর ন্যাপ এটা চীনপন্থী ছিল, চীনপন্থী রাজনীতি। আচ্ছা, আর দুইজন ছিল হইলো স্বতন্ত্র, টু ইন্ডিপেন্ডেন্স। তার মধ্যে একজন হইলো আমাদের মানবেন্দ্র নারায়ণ লারমা। একজনের নাম কি মানবেন্দ্র নারায়ণ লারমা। তো মানবেন্দ্র নারায়ণ লারমা, তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত, এই নামগুলো একটু অবশ্যই ভালোভাবে মনে রাখবেন। তারপরে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড অন এপ্রিল 10, 1972। এটা কিন্তু আমরা জানি, ইজিলি মনে রাখতে পারবো যে এপ্রিল 10, 1971 এ কি হয়েছে আমাদের মুজিবনগর সরকার গঠন করা হয়েছে। ঠিক একই দিনে, সালটা শুধু ভিন্ন, এপ্রিল 10, 1972 তে আমাদের কি হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে এটা ফর্ম হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি একটু, তারপরে নেক্সট আমাদের দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন ওয়াজ মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। এখানে ফার্স্ট সেশন বলতে বোঝানো হচ্ছে এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনের সভাপতি গিয়েছিল আমাদের আব্দুর রশিদ তর্ক বাগিশ। তারপর দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ শাহ আব্দুল হামিদ। তারপরে আমাদের দ্য ফার্স্ট ডেপুটি স্পিকার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মোহাম্মদুল্লাহ। শাহ আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, ভালোভাবে একটু নামটা মনে রাখবেন। দুঃখজনক ভাবে মে 1, 1972 Shah Abdul Hamid died. Then Muhammadullah became the speaker and Muhammad Baitullah the deputy speaker. এই কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল। এখানে আপনার মাথাটা অনেক বেশি ঠান্ডা রাখতে হবে। দেখেন, আপনাকে যদি কখনো কোশ্চেন করে যে আমাদের গণপরিষদের ডেপুটি স্পিকারকে, এখানে কিন্তু মোহাম্মদ বাইতুল্লাহ এবং মোহাম্মদুল্লাহ দুইটাই কিন্তু সঠিক। কি ভাই, দুইটাই সঠিক, দুইটা কখনো একসাথে থাকে না। আর মোহাম্মদুল্লাহ মেবি দুইটার মধ্যে একটা ছিল না, ধরে নেন আর কিছু মোহাম্মদুল্লাহ নাই, তখন কিন্তু আমাদের মোহাম্মদ বাইতুল্লাহ হবে। তো অনেকেই এটা জানে না অ্যাকচুয়ালি, প্রথমে যা শাহ আব্দুল হামিদ আর মোহাম্মদুল্লাহ এই দুইটাই কিন্তু পড়ে যায়। এই দুইটা পড়ে গেলে আপনার মনে হবে যে কোশ্চেন ভুল। ভাই, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করতেছে, একটু ইউনিক কোশ্চেন করার চেষ্টা করবেই। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে অনেকেই বলে যে চান্স পাবো, নিজেও বলছিলাম যে চান্স পাবো, কিন্তু তাদের ইউনিক কোশ্চেন গুলো ধরা অনেক বেশি টাফ হয়ে যায়। তো এটা একটু প্লিজ ভালোভাবে খেয়াল রাখবেন। আমি আমার পড়ার সময় এই বিষয়টা খুঁজেই পাই নাই। আচ্ছা, যাই হোক, তো মে 1, 1972 শাহ আব্দুল হামিদ ডাইড। তারপরে কি হয়েছে, দেন মোহাম্মদুল্লাহ become the speaker and মোহাম্মদ বাইতুল্লাহ the deputy speaker। তো এটা আমাদের খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। শাহ আব্দুল হামিদ মারা গেছে, শাহ আব্দুল হামিদ যখন মারা গেছে, ডেপুটি স্পিকার কি হয়ে গেছে, ডেপুটি স্পিকার হয়ে গেছে। তাহলে ডেপুটি স্পিকারের পদ ফাঁকা না, নতুন করে এখানে কার আবির্ভাব ঘটছে, হইলো মোহাম্মদ বাইতুল্লাহ। প্রথমে শাহ আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ ছিল, পরবর্তীতে নতুন করে আবির্ভাব ঘটছে কার, মোহাম্মদ বাইতুল্লাহ। প্রথমে রাকিব আর সাদিয়া ছিল, পরবর্তীতে নতুন করে আবির্ভাব ঘটছে কার, সুমাইয়ার। এরকম করে চাইলেও আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরে নেক্সট যদি আমি দেখাই আপনাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, এটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি মনে করি যে ওই যে স্পিকার, ডেপুটি স্পিকার, তার বিরোধী দলীয় সদস্য, নারী সদস্য, এগুলো থেকে কোশ্চেন আসবে। না হইলে ইয়ে থেকে কোশ্চেন দিতে পারে, আমাদের অনুচ্ছেদ থেকে কোশ্চেন দিতে পারে। তো অনুচ্ছেদ থেকে দেওয়া মানে কোশ্চেনটা একটু কঠিন হয়ে যায়, এতগুলো অনুচ্ছেদ মনে রাখা অনেক বেশি কষ্টকর। Constitution Drafting Committee, April 10, 1972. The Constitution Drafting Committee was formed. আমাদের এপ্রিল 10 এ কি হয়ে যায়, কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, যেটা শাসনতন্ত্র প্রণয়ন কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি। আমি আপনাদের লিখে দেই, শাসনতন্ত্র মানে কিন্তু সংবিধান, শাসনতন্ত্র প্রণয়ন কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছে কবে, আমাদের 10 এপ্রিল 1972 সালে। মানে যেদিন আমাদের গণপরিষদ গঠন করা হয়েছে সেদিনই কিন্তু হয়েছে এটা। তারপরে আমরা যদি দেখি এপ্রিল 17, 1972 the first meeting of the committee was held। আমাদের এই যে কমিটি, যে ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটির প্রথম যে আমাদের ইয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, এটা কবে হয়েছে, আমাদের এপ্রিল 17, 1972। এটাও কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি আমরা, এপ্রিল 17, 1971 সালে কি হয়েছে, আমাদের মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র যেটা দেওয়া হয়েছিল সেটা পাঠ করা হয়েছে। এই বিষয়ে কিন্তু আমাদের 17 এপ্রিল হয়েছে। এবং আরেকটা কি হয়েছে, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে কবে? 17 এপ্রিল 1971 সালে। আর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে কবে? প্রকাশিত হয়েছে আমাদের 10 এপ্রিল, মানে আত্মপ্রকাশ করেছে 10 এপ্রিল। টোটাল মেম্বার্স অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি আর 34। টোটাল মেম্বার্স আমাদের কত? 34। এর মধ্যে 34 এনারা সবাই মেম্বার্স। এর মধ্যে নরমাল মেম্বার ছিল হইলো 33, আর 1% যে ছিল আমাদের কি, যে হইলো আমাদের ডক্টর কামাল হোসেন বা ডক্টর কামাল হোসেন, তো আচ্ছা কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন ইনি কি ছিল? প্রেসিডেন্ট ছিল। কোথাকার প্রেসিডেন্ট ছিল? এই যে আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ডক্টর কামাল হোসেন। তো এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। সদস্য কিন্তু 34 জনই, নরমাল সদস্য 33, প্রেসিডেন্ট হইলো একজন। এই টোটাল মিলে মেম্বার্স কত? টোটাল মিলে মেম্বার্স হইলো 34 মেম্বার্স। এই 34 মেম্বার্স এর মধ্যে আমরা দুইটা জিনিস আমাদের জানতে হবে, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। Dr. Kamal Hossain visited the United Kingdom and India for the purpose of the drafting constitution. এই সংবিধান রচনা করার জন্য তিনি ইউনাইটেড কিংডম, তারপরে ইন্ডিয়া, এগুলোতে গিয়েছিল আর কি। ওটা আমাদের রাখতেছে না, আমাদের এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসলে এই দুটোর মধ্যে থেকে আসবে। বেগম রাজিয়া বানু is the only female member of the constitution drafting committee. এই বেগম রাজিয়া বানু কে ছিল জানেন? সেটা বাংলায় কি সৌরদের নাতি ছিল, সরি নাতনি ছিল। আচ্ছা, তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত is the only opposition member of the constitution drafting committee. একজন কি ছিল? তিনি অপোজিশন মেম্বার ছিল, মানে বিরোধী দলীয় সদস্য ছিল। দলের নাম কি? দলের নাম হইল ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাশনাল আওয়ামী পার্টির মধ্যে দুইটা ভাগ হয়ে যায়, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর। আর সুরঞ্জিত সেনগুপ্ত ছিল ন্যাপ মুজাফফরের মতাদর্শী, ন্যাপ মুজাফফর। তো এই দুইটা ইনফরমেশন দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম রাজিয়া বানু। সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম রাজিয়া বানু। রাজিয়া বানু আমরা কিভাবে মনে রাখতে পারি? আর ফর রাকিব ভাইয়া, আর ফর রাজিয়া বানু। আচ্ছা দেখেন, এখানে রাজিয়া আক্তার বানু, বেগম রাজিয়া বানু সবকিছু সেম, রাজিয়া মিয়া থাকলে হয়ে গেল। আচ্ছা, তারপরে এই কয়েকটা তারিখ ভাই ঠাড়া মুখস্থ করে নেন। আপনার শর্টকাট চামনেই পারেন, যা পারেন আপনি একটু মুখস্থ করে নেন। October 12, 1972, in the second session of the Constituent Assembly, then the law minister Dr. Kamal Hossain presented the draft constitution. আমাদের যে খসড়া সংবিধান ছিল সেটা উপস্থাপন করে হইলো অক্টোবর 12, 1972 সালে। খসড়া সংবিধান উপস্থাপন করছে। খসড়া সংবিধান কোন ভাষায় লেখা ছিল? খসড়া সংবিধান ছিল হইলো ইংরেজি ভাষায় লেখা। পরবর্তীতে সেটা কি করা হয়? অনুবাদ করা হয়। আর বাংলা ভাষায় যেটা লেখা ছিল সেখানেই কিন্তু সবাই স্বাক্ষর করে। আপনাদেরকে পুরো সংবিধান যেটা বাংলায় লেখা ছিল দেখাতে পারলে ভালো হইতো আর কি। আমি দেখাতে পারলাম না, পিডিএফ আকারে করা নাই তো, পিকচার আকারে করা আছে আর কি। তো পুরো সংবিধান আর কি দেখলে বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায় না যে স্বাক্ষর সহ সংবিধানের পেজ কয়টা? নরমালি তো 93, স্বাক্ষর সহ সংবিধানের পেজ কয়টা? 108টা নাকি 109টা? আপনি যদি সব পেজ একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। 109 নাম্বার পেজ যেটা না, সেটাতে অ্যাকচুয়ালি নরমালি কিছু কথা লেখা আছে আর কি, কে কোন কাজ করছে, এইটাই ব্যক্তিবর্গের নাম দেওয়া আছে। বাট স্বাক্ষর 108 পর্যন্তই শেষ হয়ে যায়। কিন্তু সংবিধানের টোটাল পেজ 109। এটা আপনি ধরতে পারেন আমাদের ইউনিভার্সিটি টিচার বা যারা কোশ্চেন ইউনিভার্সিটি টিচাররা করে আর কি, এনারা সবাই জানে যে 108, 109 ঝামেলা। বাট সংবিধানের টোটাল পেজ ভাই 109টাই। মানে বাংলায় যে সংবিধান অনুপাতটা করা হয়েছিল সেটা সংবিধানের পেজ কয়টা? 109টাই ছিল সংবিধানের পেজ। লাস্ট পেজ অনেকেই ধরে না ধরে হিসাব করে কতটি? না ধরে হিসাব করে হইলো 108টি। তবে মনে করি দুইটাই যদি অপশনে থাকে 109টি দেখাবেন, আর যদি 109টি অপশনে না থাকে তখন আপনি 108টি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখবো চলেন। November 4, 1972, the Constitution of Bangladesh was adopted by the Constituent Assembly. গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধানটা গৃহীত হয়েছে কবে? November 4, 1972। আর এই 4 নভেম্বরকে বর্তমানে কি দিবস হিসেবে পালন করা হয়? কনস্টিটিউশন ডে, মানে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। 14 and 15 ডিসেম্বর draft constitution signed. আমাদের যে খসড়া সংবিধান যেটা ছিল, এই খসড়া সংবিধান বলতে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা যে বাংলায় যে সংবিধানটা লেখা ছিল আর অনুবাদ করা হয়েছিল সেটাতে কি করা হয়? স্বাক্ষর করা হয়। এই যে এখানে লেখা আছে। আচ্ছা, তারপরে 16 ডিসেম্বর কনস্টিটিউশন কামস ইনটু ইফেক্ট এন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসলভ। দেখেন একটা কথা বলি, কনস্টিটিউশন গঠন করার জন্য কি করা হয়েছিল? আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল কিসের জন্য? সংবিধান রচনা করার জন্য। সংবিধান রচনা যদি শেষ হয়ে যায় তাহলে কি একে রাখার প্রয়োজন আছে? না, একে রাখার প্রয়োজন নেই। তো তখন এটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এবং তারপরে নির্বাচনের কথা বলা হয়, যে নির্বাচনটা হয় আমাদের 1973 সালে।
আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ফিগার দেওয়া আছে, ইম্পর্টেন্ট ফিগারস রিলেটেড টু দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সাথে জড়িত কিছু ফিগার দেওয়া আছে। এই ফিগারগুলো জাস্ট আপনি নরমালি একবার রিডিং করবেন, আর কিছু আপনার করতে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনি কি করেছিল, ইনি আমাদের প্রভিশনাল কনস্টিটিউশন বর্ডার এটা ঘোষণা করেছিল। তারপরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রাইম মিনিস্টার ছিল। তারপরে দা ফার্স্ট সাইনেটরি টু দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের প্রথম যে স্বাক্ষরকারী ব্যক্তি এটা কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে জাস্টিস আবু সাইদ চৌধুরী ইনি কি করেছিল, ইনি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বর্ডার করেছিল। তারপর আব্দুর রশিদ তর্কবাগীশ ইনি কি ছিল, আমাদের এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট সেশনের প্রেসিডেন্ট ছিল। নরমালি ইনফরমেশন, এটা আপনার একটু নিচে পড়ে নেবেন, এখানে বোঝানোর মতো আমার কোনো কিছু নাই কে কি দায়িত্ব পালন করেছে। শাহ আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, ডক্টর কামাল হোসেন, রাজিয়া আক্তার বানু, তারপরে বেগম রাজিয়া বানু, দুইটা নামে কিন্তু সেম। আব্দুর রউফ, ডক্টর আনিসুজ্জামান, আনিসুজ্জামান কনস্টিটিউশনটাকে বাংলায় অনুবাদ করেছে। তারপরে যদি আমরা দেখি এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন ইনি কি কাজ করেছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। শিল্পাচার্য আর একটা হলো পটুয়া, শিল্পাচার্য আর একটা হলো আমাদের কি পটুয়া। পটুয়া হিসেবে পরিচিত কি আমাদের কামরুল হাসান, কামরুল হাসান। আর শিল্পাচার্য হিসেবে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন হিসেবে পরিচিত, শিল্পাচার্য হিসেবে পরিচিত, মানে শিল্পের আচার্য বা গুরু বলা হয় তাকে। তারপরে শিল্পী হাশিম খান, তারপরে আমাদের এই যে গাইথির ইনি কি করেছে, তারপরে আমাদের সাইদ শাহ আবু সুফি ইনি কি করেছিল, আচ্ছা ওই যে চামড়ার বাধাই যে কাজটা সেটা করেছিল। তারপরে আমাদের সদর উদ্দিন আহমেদ ইনি কি করেছিল, সর্বশেষ স্বাক্ষর করেছিল। নরমাল জাস্ট রিডিং দিবেন তাহলে হয়ে যাবে। তারপরে যদি আমি দেখাই কনস্টিটিউশন নাম্বার, এটা একটু মাঝখানে নেই, কনস্টিটিউশন নাম্বারস এটা একটু আমাদের দেখতে হবে। কনস্টিটিউশন ইন নাম্বারস মানে হলো আমাদের সংখ্যায় সংবিধান। এখানে সংখ্যায় 1-2 অনুযায়ী সবকিছু দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি প্রিম্বল টু দা কনস্টিটিউশন, এটা আমাদের কয়টা, একটা, মানে প্রস্তাবনা। আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টা, সংবিধানের প্রস্তাবনা হইলো আমাদের একটা। আর আমাদের পৃথিবীর লিখিত সংবিধান হিসেবে ধরা হয়, প্রথম লিখিত সংবিধান হিসেবে ধরা হয় হইলো যুক্তরাষ্ট্রের সংবিধানে। আর এই যুক্তরাষ্ট্রের সংবিধানেও প্রথম প্রস্তাবনাটা যুক্ত করা হয়, সেখান থেকেই প্রস্তাবনার বিষয়টি চলে আসে। তো প্রস্তাবনায় অ্যাকচুয়ালি উল্লেখ থাকে যে জাতির একটা লক্ষ্য বা কিভাবে চলবে, হ্যান তেন সামগ্রিক একটা নীতি বাক্য লেখা থাকে অ্যাকচুয়ালি প্রস্তাবনাতে। আর আমাদের প্রস্তাবনা শুরু হয়েছে কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমাদের প্রস্তাবনাটা শুরু হয়েছে। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ কয়টা, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনস্টিটিউশন এটা হলো আমাদের 2, ইংলিশ এন্ড বেঙ্গলি। দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট রেখে যায় তাহলে বেঙ্গলি যেটা এটাকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করা হবে। প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন 4, আমাদের সংবিধানের নীতি কয়টা, এই সংবিধানের মূলনীতি অর্থাৎ এটা 72 সংবিধানের মূলনীতি আমাদের কয়টা, 4টা। 72 সংবিধানের মূলনীতি হইলো আমাদের 4টা। তারপর আমরা যদি দেখি স্ক্যাজুয়ালস টু দ্য কনস্টিটিউশন, আমাদের তফসিল কয়টা, তফসিল হইলো 7টা। তারপর চ্যাপ্টার অর পার্টস, আমাদের অধ্যায় বা ভাগ, সংবিধানের অধ্যায় বা ভাগ কয়টা, আমাদের 11টি। আপনি তো এগুলো পড়ছেন তাই না, অবশ্যই পড়ছেন, এগুলো পড়ে পড়ে আপনি একবার পাকাপোক্ত হয়ে গেছে। আপনার কাজটা হবে এখন জাস্ট ইংরেজি শব্দটা জানা, যে স্ক্যাজুয়ালস, প্রিন্সিপাল, চ্যাপ্টার, পার্টস, সেকশন অফ দ্য কনস্টিটিউশন, এটা কথা আমাদের 13 মানে পরিচ্ছেদের কথা বলা হচ্ছে। তারপরে অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন, এটা হলো আমাদের 17 অ্যামেন্ডমেন্টস মানে কি আমাদের সংবিধানের যে সংশোধনী সেটার কথা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। তারপরে যদি আমি নেক্সট আপনাদেরকে দেখাই মেম্বার্স অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি যেটা সংবিধান প্রণয়ন কমিটি বা শাসনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল, 34। তারপর টোটাল মিটিংস অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি 73। তারপর হলো আমাদের টোটাল পেজেস অফ দ্য হ্যান্ড রিটেন কনস্টিটিউশন, এটা কত আমাদের, এটা কিন্তু বলা হয়েছে যে এক্সক্লুডিং সিগনেচার ব্যতীত আমাদের কত, সিগনেচার্স ব্যতীত হইলো আমাদের 93, সিগনেচার্স ব্যতীত আমাদের কত 93, আর সিগনেচার সহ টোটাল আমাদের কত 109। টোটাল পেজেস অফ দ্য হ্যান্ড রিটেন কনস্টিটিউশন ইনক্লুডিং সিগনেচার্স এটা হইলো আমাদের 109। তো এটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন। আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন 153, তারপরে হইলো আমাদের সাইন্ড দ্য হ্যান্ড রিটেন অরিজিনাল কনস্টিটিউশন, সেটা কতজন আমাদের পিপল ছিল, এখানে সাইন করেছিল 399 জন আমাদের মূল সংবিধানে স্বাক্ষর করেছিল। তাহলে মূল সংবিধান 399 জন স্বাক্ষর করলে কতজন স্বাক্ষর করে নাই, আমাদের সংবিধানের কতজন ছিল, গণপরিষদের সদস্য কতজন ছিল, 403। তারপরে এখান থেকে যদি আমরা 393 কে বাদ দিই তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা 4 পাবো। এখানে লেখা আছে did not sign the handwritten original constitution 1 or 4,
যে আমাদের হাতে লিখিত যে সংবিধানটা ছিল এখানে স্বাক্ষর করে নাই কতজন, একজন নাকি চারজন? কারেক্ট অ্যান্সার ইজ 4 পিপল। আমরা চারজনকে আমরা একটু দেখি চলেন। আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে আমাদের মানবেন্দ্র নারায়ণ লারমা, এমডি আজিজুর রহমান, তারপরে জালাল উদ্দিন আহমেদ। এই চারজন ব্যক্তি কি করে নাই, সংবিধানে স্বাক্ষর করে নাই। তো তাহলে 1 আর 4 এর মধ্যে কনফিউশন লাগে কিসের জন্য? আপনারা কি এখানে একটা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যিনি কিন্তু আমাদের শাসনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য ছিল, সে আমাদেরকে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত শাসনতন্ত্র প্রণয়ন কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটির ক্ষেত্রে আমরা 3টা ইনফরমেশন পাই। সেটা হলো সদস্য মোট 34 জন, বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, নারী সদস্য যে ছিল সে হইল আমাদের বেগম রাজিয়া বানু বা রাজিয়া আক্তার বানু। এই 3টা ইনফরমেশন আমরা পাই শাসনতন্ত্র প্রণয়ন কমিটি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত ইনি কিন্তু শাসনতন্ত্র প্রণয়ন কমিটির একজন সদস্য ছিল। এখন যদি কোশ্চেন করা হয় যে শাসনতন্ত্র প্রণয়ন কমিটির কতজন সংবিধানে স্বাক্ষর করে নাই, তখন কিন্তু অ্যান্সার হবে তখন কি অ্যান্সার হবে 1। তখন অ্যান্সার হবে 1। যদি নরমালি কোশ্চেন করা হয় যে হাতে লিখিত সংবিধানে স্বাক্ষর করে নাই কতজন, তখন কিন্তু অ্যান্সার হবে 4। এটা একটু দেখে নিন। দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন অ্যাবাউট দ্য কনস্টিটিউশন। এটা যদি আমরা একটু দেখি কিছু ইনফরমেশন যেগুলো আছে, ওয়েট আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদের। ইনফরমেশন অ্যাবাউট দ্য কনস্টিটিউশন, সেটা হলো কি আমাদের কনস্টিটিউশনাল নেম অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এর আগে দা হবে না। বাংলাদেশের সাংবিধানিক নাম বা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম এটা কি হবে, এটা হইলো আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হবে। এটা কিন্তু সঠিক উত্তর। আচ্ছা 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন। আপনারা একটু পিডিএফটা দেখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখেন এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এর আগে কিন্তু আমাদের কি হবে না, দা হবে না। যেসব বই দা আছে এটা কেটে দেন। সংবিধানে অ্যাকচুয়ালি দা লেখা আছে, এটা আমিও জানি, বাট দাটা নির্দিষ্ট করার জন্য লেখা আছে। দা কিন্তু এখানে ক্যাপিটাল লিটারে লেখা নাই, স্মল লিটারে এরকম দাটা লেখা ছিল, দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আমাদের সঠিক উত্তর হবে কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কখন দা আসবে, দা আসবে যখন আপনি এর আগে নাউন আরেকটা যোগ করবেন, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। Constitution of the People's Republic of Bangladesh, name of the Constitution, name of Bangladesh. বাংলাদেশের সংবিধানের নাম কি, বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হইল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা একটু বাংলা পড়াশোনা আমি বলে দিয়েছিলাম আশা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আবার এটা বলিয়েন না যে বাংলাদেশের সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, তাহলে সংবিধানের নামই হয়ে যাবে বাংলাদেশ, এরকম কিন্তু না, তাহলে অ্যাজিটিভ হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। তো এটা কি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আর পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা আপনি খুলে দেখতে পারেন, পাসপোর্টের উপর লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সুন্দর করে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বলা হয় বাংলাদেশ সরকারের নাম কি, তখন আপনাদের কি বলতে হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যেহেতু কোশ্চেনে সরকার অ্যাড করেছে, আপনাকে কি করতে হবে, শব্দের শেষে সরকারটা অ্যাড করে দিবেন। ইংলিশে কি হবে, ইংলিশে হবে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপরে আমরা যদি দেখি এখানে আমাদের সংবিধানের শুরুতে লেখা আছে এটা সমস্যা নেই। তারপরে অন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তারপরে আমাদের তেমন একটা কিছু লাগবে না। ও হ্যাঁ, এটা একটু দেখে নিই আমরা। এখানে আমার 72 সংবিধানের কিছু মূল নীতি ছিল, সেটা আমাদের কি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, তারপরে আমাদের ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তারপরে আমাদের গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, তারপরে জাতীয়তাবাদ, একসাথেই সবগুলা, সমাজতন্ত্র বা সমাজবাদ যেটাকে আমরা বলতে পারি আর কি, সেটাও নিয়ে আসছে। আবার ডেমোক্রেসি নিয়ে আসছে, আবার সেকুলারিজম নিয়ে আসছে। সেকুলারিজম বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ, কিন্তু সংবিধানে কিন্তু আমাদের আবার রাষ্ট্র ধর্ম যেটা সেটা কিন্তু আবার ইসলাম, ইসলামে কিন্তু রাষ্ট্রধর্ম দেওয়া আছে। এবং তারপরে লেখা আছে যে রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক আছে, বাট অন্যান্য ধর্মরা ভালো শান্তিতে বসবাস করতে পারবে। আর আমাদের দেশের হিন্দুরা অ্যাকচুয়ালি আসলে অনেক বেশি অনিরাপদ। তাদের থেকে অনিরাপদ এরা ভারতের হিন্দু যারা আছে তাদের থেকে অনিরাপদ। আমাদের কাছে তারা নিরাপদ, বাট ভারতের হিন্দুরা যারা তাদের কাছে তারা অনিরাপদ। আচ্ছা, basic necessities according to the constitution 5, সেটা হলো আমাদের ফুড, ক্লোথিং, শেল্টার, তারপর এডুকেশন এন্ড মেডিকেল কেয়ার। এটা আমাদের কি বেসিক নেসেসিটিস বা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কয়টা আমাদের,
ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার তো নিচে দেওয়া আছে এটা। আচ্ছা, আমাদের বেসিক প্রয়োজন যে বিষয়গুলো আর কি, সেটা আমাদের কয়টা? 5টা। ফুড, ক্লোথিং, শেল্টার, এডুকেশন এন্ড মেডিকেল কেয়ার। এটা তার আগে দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস আমাদের কয়টা? ফান্ডামেন্টাল রাইটস হলো আমাদের 18 হইলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার আমাদের কয়টা? আমাদের মৌলিক অধিকার হইলো 18টা। আমরা ক্লাস 5-এ কিন্তু মৌলিক অধিকার পড়ে আসছিলাম হইলো এই 5টা, যে আমাদের এই যে খাদ্য, বস্ত্র, তারপরে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এগুলো পড়ছিলাম আমরা কি? এগুলো পড়ছিলাম আমাদের যে 5টা আমাদের কি? 5টা আমাদের মৌলিক অধিকার। বাট 5টা মৌলিক অধিকার না, সংবিধান অনুযায়ী আমাদের মৌলিক অধিকার কয়টা? সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার হইলো আমাদের 18টা। আর 18টা মৌলিক অধিকার মোট কয়টা আমাদের আর্টিকেলসে আছে? আর্টিকেলসে আছে হলো আমাদের 17 আর্টিকেলস। 17টা আর্টিকেলে মোট আমাদের 18টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। দুইটা ইয়ে রয়েছে হইলো 28 নং অনুচ্ছেদ। 28 নং অনুচ্ছেদে রয়েছে দুইটা। এই দুইটা যোগ করে মোট কয়টা হয়ে যায়? 17 আর একে হইলো 18। আর তার আগের এক তো ধরাই হয়েছে তার সাথে। তো এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম, এগুলো বিশেষ টাইপ প্রশ্ন আর কি। তারপর দা নাম্বার অফ আর্টিকেলস ইন দ্য থার্ড চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস, এটা হলো আমাদের 22। তারপর আমি যদি দেখাই স্কেডিউলস অফ দ্য কনস্টিটিউশন, আমাদের স্কেডিউলস কয়টা কনস্টিটিউশনের? সেটা হলো আমাদের 7টা। সেটা আমি যদি একটু দেখাই, ফার্স্ট স্কেডিউলে বলা হয়েছে লস ইফেক্টিভ ডিসপাইট আদার প্রভিশনস। সেকেন্ড স্কেডিউল প্রেসিডেন্টিয়াল ইলেকশন। তারপরে আমাদের থার্ড স্কেডিউল সেটা হলো আমাদের ওথ এন্ড ডিক্লারেশন। ফোর্থ স্কেডিউল সেটা হলো আমাদের ট্রান্সলেশনাল এন্ড টেম্পোরারি প্রভিশনস। তারপরে ফিফথ আমাদের স্কেডিউলসে বলা হয়েছে কি? হ্যাঁ, পেয়ে গেছি আমরা। এই কয়েকটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে ফিফথ, সিক্স আর হলো আমাদের 7। যদিও এটা তেমন একটা আসবে না, বাট এর আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল। তো আমি এটা আপনাদেরকে একটু পড়াবো। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের যে ভাষণ, যেটা ডিক্লারেশন যেটা বা মেইডেন বলতে পারি আমরা, এটা হলো আমাদের 7 মার্চ 1971। এটা হলো আমাদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর ডিক্লারেশন অফ বাংলা, ওটাও ডিক্লারেশন, সমস্যা নাই। তারপরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কবে? আমাদের 26 মার্চ 1971। তারপর 7th স্কেডিউলসে বলা হচ্ছে কি? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট, এটা কবে? আমাদের অন 10 এপ্রিল 1971। এটা ডিক্লারেশন হবে না, এখানে শব্দটা হবে হলো আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট। এখানে তিনটা বিষয় আমাদের অনেক ভালোভাবে জানতে হবে। এই দুইটা বর্তমানে আসবে না, জাস্ট এটা যদি আপনি একটু ভালোভাবে মুখস্থ করেন তাহলে আপনার জন্য আশা করি এখনকার মতো হয়ে যাবে। যে আমাদের মুজিবনগর সরকার কর্তৃক যে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, এটা অ্যাকচুয়ালি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। সরি, কোন তফসিলে বলা হয়েছে? এটা কিন্তু আমাদের সপ্তম তফসিল, যেটা এখানে কিন্তু বলা হয়েছে এপ্রিল 10, 1971 এটা বলা হয়েছে। তারপরে কনস্টিটিউশনের কিছু বিষয় আছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো এক প্রকার হাইলি কোশ্চেন, এগুলো আপনার জন্য এতটা প্রযোজ্য না। দেখেন তো আপনার, আচ্ছা। তারপর আমি যদি দেখাই, এখানে ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস রয়েছে, ইম্পর্টেন্ট আর্টিকেলস যেটা আমরা যদি দেখি একটু, নাম্বার 1 রিপাবলিক। তারপরে আমাদের নাম্বার 2 তে বলা হয়েছে কি? দা স্টেট রিলিজিয়ন অফ রিপাবলিক ইজ ইসলাম এন্ড ইকুয়াল রাইটস অফ আদার রিলিজিয়নস এন্ড আর গ্রান্টেড। তারপরে আমাদের নাম্বার 4 এ বলা হয়েছে ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ এন্ড সিম্বল, ন্যাশনাল ফাইভ ক্যাপিটাল অফ দ্য রিপাবলিক ইজ ঢাকা। ঢাকা মোট 5 বার রাজধানী আছে। ঢাকা মোট আমাদের ঢাকা অনুচ্ছেদ নাম্বারও 5 এ রয়েছে। আপনি চাইলে মনে রাখতে পারেন, পিপল অফ বাংলাদেশ শ্যাল বি নোন অ্যাজ বেঙ্গলি অ্যাজ এ নেশন এন্ড সিটিজেন অ্যাজ বাংলাদেশি, মানে নাগরিক হিসেবে আপনি বাংলাদেশি, এবং আপনি এখানে ইয়ে হিসেবে, জাতি হিসেবে কি হবে? জাতি হিসেবে হইলো বাঙালি। জাতি হিসেবে আমরা বাঙালি। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, জাতি হিসেবে কিসের জন্য বাংলাদেশের নাগরিককে বাঙালি বলা হচ্ছে? কারণ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই আমরা দেশটা স্বাধীন করেছি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে কি করেছি? আমরা দেশটা স্বাধীন করেছি। এই জন্য সবসময় বাঙালিকে প্রায়োরিটি দেওয়া হয়। যদি এটা ঠিক না, আমরা বাঙালি বলবো না, আমরা সবাই নিজেকে কি বলবো? বাংলাদেশি বলবো। দেখেন এখানে এই যে 23-এর ক অনুচ্ছেদ, যেটা কালচার অফ ট্রাইবস, স্মল এথনিক গ্রুপস এন্ড কমিউনিটিস, মানে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে বলা হয়েছে কিন্তু 23-এর ক অনুচ্ছেদ। এগুলো আমাদের বলতে হবে। সংবিধানের কোথাও আদিবাসী শব্দ নাই। তারপরে রাইট টু প্রোটেকশন অফ ল, তারপরে ইকুয়ালিটি বিফোর দ্য ল, সবকিছু দেওয়া আছে। জাস্ট এক নজরে দেখে নেবেন। এটা আপনি আগেই পড়বেন না, আগে আপনি বাংলাটা পড়ে নেবেন, বাংলা পড়ে নেওয়ার পর তারপরে একটু পড়ে নেবেন। তারপরে কনস্টিটিউশনাল পজিশন এন্ড ইনস্টিটিউশন, আমাদের সাংবিধানিক পদ এবং
আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান কতটি? ভাই সংবিধানে এখনো এত এত দ্বন্দ্ব চলতেছে। আসিফ নজরুল অলরেডি কতশো পেজের একটা বই লিখে ফেলছে গণপরিষদ বিতর্কের উপর। তো আমরা চাইলে এটা নিয়ে কোনো একটা সমাধানে আসতে পারবো না। তো এটা বিভিন্ন বই বিভিন্নটা দেওয়া আছে, বাট এটা হলো একেবারে আমি মনে করি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেম কমিশন এখানে তুলে দেওয়া হয়েছে। টোটাল কনস্টিটিউশন পজিশন হইলো 11টা, মানে সাংবিধানিক পদ আমাদের কয়টা? সাংবিধানিক পদ হইলো 11টা। অ্যাপয়েন্টেড টু কনস্টিটিউশনাল পজিশনস এটা কয়টা আমাদের? এটা হলো 10টা, মানে 10টা পদ নিয়োগযুক্ত। নিয়োগযুক্ত সাংবিধানিক পদ হইলো আমাদের 10টা। তারপর সন কনস্টিটিউশনাল পজিশন, শপথযুক্ত কনস্টিটিউশনাল পজিশন আমাদের কয়টা? 9টা। 9টা হলো আমাদের শপথযুক্ত। তাহলে শপথ লাগে না কোন কোনটাতে সেটা আমরা দেখবো। সরি, অমবাডসম্যান এন্ড অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এবং অমবাডসম্যান যেটা আর কি ন্যায়পাল বলা হচ্ছে, এই দুইটা পদের কি লাগে না? এই দুইটা পদের শপথ লাগে না। এই যে অমবাডসম্যান এটা কিন্তু নিয়োগ নাই, এটার কি নাই? নিয়োগ নাই। এই যে নন অ্যাপয়েন্টেড এটার কোনো কিন্তু নিয়োগ নাই, এই যে আমাদের অমবাডসম্যান। আর অ্যাটর্নি জেনারেল এটার কিন্তু নিয়োগ আছে। অ্যাটর্নি জেনারেল কি হবে? একটা রাষ্ট্রের প্রধান, একজন আমাদের যাকে আমরা বলতে পারি যে কি বলতে পারি আমরা তাকে, রাষ্ট্রের একটা প্রতিনিধিও বলা চলে। যে কোনো যে মামলা যেগুলো হবে, যাবতীয় যা যা হবে সবকিছু কিন্তু ইনি দেখাশোনা করবে। মানে সর্বোচ্চ আইনজীবী বলতে পারি তাকে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী। এরা কি লাগে না? শপথ গ্রহণ লাগে না। শপথ গ্রহণ না লাগলে কিভাবে নিয়োগ হয়? তার নিয়োগ হয় হলো রাষ্ট্রপতির প্রতি আনুগত্য পোষণ করা। রাষ্ট্রপতির প্রতি যদি সে আনুগত্য পোষণ করে তাহলে তার নিয়োগ হয়ে যাবে। এবং রাষ্ট্রপতি যতদিন চাইবে অ্যাটর্নি জেনারেল ঠিক ততদিনই থাকতে পারবে। সর্বোচ্চ আইনজীবী বলতেছি তাকে আমরা। কনস্টিটিউশনাল পজিশন যদি আমরা একটু দেখি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, ইলেকশন কমিশনার, চিফ জাস্টিস এন্ড আদার জাজ, তারপরে এডিটর জেনারেল এন্ড কম্পট্রোলার জেনারেল, তারপরে আমাদের মেম্বার্স অফ পার্লামেন্ট, মেম্বার্স অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, অ্যাটর্নি জেনারেল, শপথ গ্রহণ নাই, নো অথ। তারপরে হলো অমবাডসম্যান, অথ অর অ্যাপয়েন্টমেন্ট। তারপরে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ইনস্টিটিউশন 4 এটা হবে আমাদের ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তারপরে অ্যাটর্নি জেনারেলস অফিস, অফিস অফ দ্য অডিটর জেনারেল এন্ড কম্পট্রোলার জেনারেল। এই চারটা আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। প্রশ্ন অ্যাকচুয়ালি এরকম করে আসবে না যে আমাদের প্রতিষ্ঠান চারটা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সেই প্রশ্ন এরকম করে আসবে না যে সাংবিধানিক পদ কয়টা, 10টা, 11টা, 12টা, এরকম করে আসবে না। প্রশ্ন আসবে যে নিচের কোনটি সাংবিধানিক পদ, নিচের কোনটি আমাদের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এরকম করে কিন্তু প্রশ্ন আসবে। আর সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা আছে এটা একটু আপনারা ভালোভাবে দেখে নিন। পিডিএফ এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমিরের এক্সাম চলতেছে, তো ওর এক্সাম শেষ হয়ে গেলেই ও দিয়ে দেবে, মানে রুমে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো ক্লাস রেকর্ড দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে 17 অ্যামেন্ডমেন্টস দেওয়া আছে আর কি, আমাদের 17টা সংশোধনী। 17টা সংশোধনীর মূল যে বিষয়গুলো এটা একটু দেখে নেবেন। আর এর মধ্যে আপনি ত্রয়োদশ সংশোধনী আর পঞ্চদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার আনলো এবং তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত এবং সবচেয়ে বেশি সংশোধন করলো সেই সময়, এবং ফোর্থ সংশোধনী যেটা, এটা আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। আমি চলে এক নজরে একটু দেখাই। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1973, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1973। আচ্ছা, ফার্স্টে কি হয়েছে? ফার্স্টে যুদ্ধ অপরাধী যারা আছে তাদের বিচার করার জন্য এটা সংশোধন করা হয়। তারপর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1973, এটাতে জরুরি ব্যবস্থা জারির যে বিষয়টা এটা তুলে ধরা হয়। তারপর দেখেন থার্ড অ্যামেন্ডমেন্ট 1974, এটাতে কি করা হয়েছে? এটাতে ওই যে আমরা দেখলাম না 1974 সালে যে সীমান্ত নিয়ে যে চুক্তিটা হইলো, মুজিব ইন্দিরা চুক্তি, মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে আমরা কি করলাম? আমাদের পঞ্চগড়ের যে দক্ষিণ বেরুবাড়ি ছিল এটা আমরা কি করলাম? তাদেরকে দিয়ে দিলাম। তার বিনিময়ে আমরা কি নিলাম? তার বিনিময়ে আমরা নিলাম হইলো 3 বিঘা করিডোর, যেটা দিয়ে আমরা কোথায় যাব? আমাদের দহগ্রাম অঙ্গরবোদা যে ছিটমহল লালমনিরহাট জেলার মধ্যে অন্তর্গত, সেখানে আমরা প্রবেশ করবো। এই জন্য আমরা নিয়েছিলাম। সেটা আমরা কি করলাম? সংবিধান সংশোধনী করে আমরা তাকে এটা দিয়ে দেই। সেটা ছিল আমাদের থার্ড অ্যামেন্ডমেন্ট। তারপর ফোর্থ অ্যামেন্ডমেন্ট 25 জানুয়ারি 1975, এটার কন্টেন্টটা কি ছিল? ইন্ট্রোডাকশন অফ দ্য প্রেসিডেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট ইনস্টিড অফ আ পার্লামেন্টারি সিস্টেম অ্যাজ ওয়ান পার্টি পলিটিক্স, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল। এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সর্বপ্রথম রাষ্ট্রপতি হয়েছে কবে? রাষ্ট্রপতি হয়েছে 1971 সালে 10 এপ্রিল। 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার যখন গঠন করা হয় তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়েছিল? রাষ্ট্রপতি করা হয়েছিল, এটা আপনারা জানেন। তার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি বললো যে আমরা কি করব? সংবিধান তৈরি করব। তার পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত নেওয়া হইলো, সেটা কি আমাদের? যে আমাদের বাংলাদেশটা হবে সংসদীয় গণতন্ত্র, প্রাইম মিনিস্টার থাকবে, তার নিয়ন্ত্রণে থাকবে হইলো ক্যাবিনেট। তারপরে কি হয়েছে গেল তিনি
তারপরে তিনি প্রাইম মিনিস্টার হয়ে গেল। প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার পর 1975 তার ইচ্ছে জাগলো যে না, প্রাইম মিনিস্টার পদটা ভালো লাগতেছে না, এখন আমার কি হইতে হবে, এখন হইতে হবে আমার আবার প্রেসিডেন্ট। সেই জন্য তিনি কি করলেন, বাকশাল গঠন করলেন। বাকশাল মানে হইলো সবগুলো দল মিলে একটা দল গঠন করা, ওয়ান পার্টি ওয়ান নেশন বলতে পারি আমরা, ওয়ান পার্টি ওয়ান লিডার ওয়ান নেশন। আচ্ছা, তারপরে আমরা যদি ফিফথ অ্যামেন্ডমেন্ট 1971 এটা যদি দেখে থাকি আমরা, এটা হইলো legalization of the activities of the military government from 15 August 1975 to 5 April 1979। অর্থাৎ ভাই 1975 সালে যে হত্যাকাণ্ড হয়েছে তারপরে যা যা হয়েছে সবগুলো কি করা হয়েছে, বৈধতা প্রদান করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। পরবর্তীতে যদিও এটা কি করা হয়েছে, বাতিল করা হয়। এইটার মাধ্যমে কিন্তু এডিশন অফ বিসমিল্লাহির রহমানির রহিম টু দ্য কনস্টিটিউশন, বিসমিল্লাহির রহমানির রহিম কনস্টিটিউশনে ঢোকানো হয়। তারপর ইন্ট্রোডাকশন অফ দ্য বাংলাদেশি আইডেন্টিটি বাই এক্সক্লুডিং বেঙ্গলি আইডেন্টিটি, বেঙ্গলি পরিচয় বাদ দিয়ে কি করা হয়, বাংলাদেশি পরিচয়টা দিয়ে দেওয়া হয়। দ্য বেসিক প্রিন্সিপাল অফ স্টেট গভর্নমেন্ট ওয়ার চেঞ্জ, আমাদের বেসিক প্রিন্সিপাল যেগুলো ছিল না, মূলনীতি, সেটা এখানে পরিবর্তন করা হয়। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। দ্য ফিফথ অ্যামেন্ডমেন্ট ওয়াজ টার্ম অ্যাজ দ্য ফার্স্ট রিস্টোরেশন অফ কনস্টিটিউশন, আমাদের সংবিধানের ধ্বংসকারক যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমাদের এই ফিফথ অ্যামেন্ডমেন্টে ঘটেছে। তারপরে সিক্সথ অ্যামেন্ডমেন্ট যেটা 1971, এখানে কি করা হয়, আচ্ছা এটা আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ, ভাইস প্রেসিডেন্ট নিয়ে। আমাদের সেভেন্থে কি করা হয়েছে, ইরশাদ মিলিটারি রোল গিভেন লিজিটিমেসি, মিলিটারি যে রুলটা ছিল সেটা কি করা হয়, বৈধতা দেওয়া হয়। তারপর এইট অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের, সেটা কি করা হয়েছে, রিকগনাইজেশন অফ ইসলাম অ্যাজ দ্য স্টেট রিলিজিয়ন, আমাদের স্টেট রিলিজিয়নে কি করা হয়, ইসলামটাকে রাষ্ট্র ধর্ম করা হয়। তারপর এস্টাবলিশমেন্ট অফ পার্মানেন্ট বেঞ্চেস অফ দ্য হাই কোর্ট ইন 6 ডিস্ট্রিক্টস আউটসাইড ঢাকা, যদি এটা পরবর্তীতে বাতিল করা হয়। 4টা বেঞ্চ স্থাপন করা হয়েছিল হাই কোর্টের, যেটা ঢাকার বাহিরে আর কি। নাইন্থ অ্যামেন্ডমেন্ট 1989, এটা হোল্ডিং ইলেকশন ফর পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট এট দ্য সেম টাইম অ্যাজ দ্য ইলেকশন। আচ্ছা, এটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ না, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, ভাইস প্রেসিডেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তারপর 10th অ্যামেন্ডমেন্ট 1990, এটা কি করা হয়েছে আমাদের, এটা আমাদের এই যে সময়কালটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ নারী আসন, নারী আসনটা আলাদা ভাবে করে নিন, এখান থেকে হয়তো আপনি বুঝতে পারবেন না, নারী নিয়ে যত কাহিনী হয়েছে সংবিধানে আলাদা করে দেওয়া আছে, আশা করি সেখানে আপনারা দেখে নেবেন। এটা আমাদের জন্য লাগতেছে না। তারপরে এটা লাগবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটু, যেহেতু এটার সাথে আমাদের খালেদা জিয়া জড়িত। দিস অ্যামেন্ডমেন্ট রি-এস্টাবলিশড পার্লামেন্টারি গভর্নমেন্ট, এই জন্য কিন্তু বেগম খালেদা জিয়াকে কি বলা হয়, গণতন্ত্রের মানুষ কন্যা বলা হয়। গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের 5 আগস্ট পর্যন্ত কে ছিল, 5 আগস্ট পর্যন্ত ছিল হইলো আমাদের শেখ হাসিনা। 5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা কখনো পালায় না, যখন পালিয়ে গিয়েছে তারপরে কি হয়েছে, তারপরে বেগম খালেদা জিয়া এখন হবে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা। তারপর 13 অ্যামেন্ডমেন্ট 1996, এটা আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপর যদি আমরা দেখি 15 অ্যামেন্ডমেন্ট, আমাদের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখবো স্যার এটার মধ্যে কি ছিল আমাদের, ফোর্থ ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দ্য 1972 কনস্টিটিউশন ওয়ার রিস্টোরড। আমরা দেখলাম যে আমাদের 4টা সংবিধানের মূলনীতি বাতিল করা হয়েছিল, সেটা পরবর্তীতে আবারও প্রবেশ করানো হয়, সেকুলারিজম এন্ড রিলিজিয়াস ফ্রিডম ওয়ার রিস্টোরড। আমাদের কি ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, কিন্তু পরবর্তীতে আবার কি করা হলো, সেকুলারিজম আর রিলিজিয়াস ফ্রিডম। আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে কিসের জন্য, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে হইলো আমাদের যতগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম একটা কারণ হইলো ধর্মীয় যে ব্যাপারটা, মুসলিম লীগ সবসময় ধর্ম নিয়ে করতেছিল, তো অসাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িকতার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আওয়ামী মুসলিম লীগ যেটা, সেটা কিন্তু জন্ম হয়েছিল, যার জন্য পরবর্তীতে মুসলিম শব্দটা তারা কিন্তু বাদ দিয়ে দেয়। এই জন্য আওয়ামী লীগ সরকার সবসময় সেকুলারিজমের কথা বলে, সবসময় তারা ধর্ম নিরপেক্ষতার কথা কিন্তু বলে, এটা আপনি দেখে থাকবেন, সবসময় তারা কি বলে, ধর্ম নিরপেক্ষতা, এই কথাগুলো কিন্তু তারা বলে থাকে। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো আমি বলবো আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম এটা বাংলায় পড়বেন, বাংলায় পড়ার পর তারপরে কি করবেন, তারপরে আপনি এই ইংলিশে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এতক্ষণে গতদিনের যে ক্লাসের বাকি অংশ ছিল সেটা কমপ্লিট করলাম, আমাদের মেইন ক্লাসে এখনো ঢুকতে পারি নাই আমরা। মেইন ক্লাসটা আমি দ্রুত শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি কিছু কথা বলি। আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের অর্গানাইজেশন থেকে,
অর্গানাইজেশন, সাম্প্রতিকের যে অর্গানাইজেশন, যে সম্মেলনগুলো হয়েছে, সম্মেলনগুলো ভালোভাবে পড়বেন। যে নতুন যে কান্ট্রি গুলো কি করছে এখানে জয়েন করছে, এগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইম্পর্টেন্ট ইনফরমেশন রিলেটেড টু কান্ট্রিজ। আমরা এখন কান্ট্রি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়বো। এটা পড়ারও আগে আপনার কাজ হবে কি বাংলায় পড়ে নেওয়া। আর আমি অনেক বেশি দুঃখিত আপনাদের পিডিএফটা গতদিন দিতে পারি নাই, যদিও ক্লাসটাও দেওয়া হয় নাই। আমি আজকে চেষ্টা করবো, আমার আবার কালকের দিন পর পরীক্ষা আছে, তো আমি বাংলাদেশ বিষয়াবলীটা একেবারে পার্টটা কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দেবো। আমার পিডিএফ এ একবার বই স্টাইল যেটা সেটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেহেতু আপনারা ব্যাচের স্টুডেন্ট, সাজেশনটা ব্যাচের স্টুডেন্টদের জন্য উন্মুক্ত। তো ওখানে কিছু ইয়ে করা আছে, বোল্ড করা আছে, বোল্ড করা যেগুলো ইনফরমেশন আছে এগুলো একটু ভালোভাবে দেখবেন। আচ্ছা, আমি একটু দেখাই, চলেন এক্সেপশনাল কিছু ইনফরমেশন রয়েছে সেটা আমরা দেখবো, চলেন। দ্য মোস্ট রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সাউথ সুদান। আমাদের সর্বশেষ যে আমাদের স্বাধীন দেশ সেটা কি আমাদের সাউথ সুদান। তার পজিশন কত? 195 লাস্ট টু রিসিভ ইন্ডিপেন্ডেন্ট রিকগনাইজেশন ফ্রম ইউনাইটেড নেশন 2012 প্যালেস্টাইন। তার পজিশন কত? 196। আমি কথা আসতে পারি যে ভাই স্বাধীন দেশ আমাদের মোট কয়টা? স্বাধীন দেশ কি 195 নাকি 196? 195 নাকি 193? প্রশ্ন কখনোই আসবে না। আমাদের অনুযায়ী স্বাধীন দেশ 196। তাহলে ভাইয়া সর্বশেষ স্বাধীন দেশ যদি 196 প্যালেস্টাইন হয় আর কি, তাহলে সর্বশেষ স্বাধীন দেশ আমরা কিসের জন্য সুদানকে বলছি ভাই? সুদান সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে, বাট প্যালেস্টাইন তো কত সালে স্বাধীনতা ঘোষণা করেছে? 1988, মানে 1988 সালে আলজেরিয়ার পার্লামেন্টে প্যালেস্টাইন তার স্বাধীনতার ঘোষণা করেছে, বাট স্বীকৃতিটা তো দেয় নাই। স্বীকৃতি পরে আস্তে আস্তে তারা পেয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা নাই এটা। তো এই অনুযায়ী আমাদের অনুযায়ী হইলো 196। Not recognized for independence by the United Nations, Kosovo and Vatican. কসোভো এন্ড ভ্যাটিকান কিন্তু এখনো রিকগনাইজড হয় নাই স্বাধীন দেশ হিসেবে আর কি। তো এই কথাটা কিসের জন্য আসলে আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমি আপনাকে একটু বোঝাই দেই। দেখেন, আমাদের মোট স্বাধীন দেশ কয়টা ধরলাম? 196। এর মধ্যে আমাদের জাতিসংঘের সদস্য কত? 193। বাকি তিনটা কোনটা কোনটা? বাকি তিনটা হইলো আমাদের কসোভো, ভ্যাটিকান, আর একটা হলো প্যালেস্টাইন। তো কসোভো, ভ্যাটিকান, প্যালেস্টাইন এই তিনটার মধ্যে দ্য ইউনাইটেড নেশন রিকগনাইজড, মানে স্বাধীনতার যে ইয়ে করছে আর কি, স্বীকৃতি দিয়েছে। এটা কাকে দিয়েছে? প্যালেস্টাইনকে দিয়েছে, বাট এখনো স্বীকৃতি দেয় নাই কসোভো এন্ড ভ্যাটিকানকে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? দ্য ওল্ডেস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হইলো স্যান মারিনো। তারপরে দ্য ওল্ডেস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন আফ্রিকা, ইথিওপিয়া। তারপর দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন আফ্রিকা, এটা আমাদের কি? লাইবেরিয়া। তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে ইথিওপিয়া লাইবেরিয়ার কাহিনীটা অ্যাকচুয়ালি কি? দেখেন, ইথিওপিয়া আর লাইবেরিয়া, ইথিওপিয়া এটা কারো উপনিবেশ ছিল না, লাইবেরিয়া আমেরিকার উপনিবেশ ছিল। সেখান থেকে স্বাধীনতা লাভ করছে হইলো 1818 সালে। কাহিনী এই পর্যন্ত, এইটুকুই, শেষ। আচ্ছা, তারপর যদি আমি দেখাই আপনাদেরকে দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন ইউরোপ, সেটা হলো আমাদের কসোভো, সর্বশেষ স্বাধীন দেশ। দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন এশিয়া, সেটা হলো আমাদের কি? ইস্ট তিমুর বা তিমুর লিস্তে বা তিমুর লিস্তে। তারপর যদি আমি দেখাই দ্য ফার্স্ট কান্ট্রি টু গেইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে সর্বপ্রথম স্বাধীনতা লাভকারী দেশের নাম কি? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস সর্বপ্রথম ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করেছে। ব্রিটেনের এখানে কয়টা উপনিবেশ ছিল? ব্রিটেনের এখানে মোট উপনিবেশ ছিল হইলো আমাদের 13টা উপনিবেশ ছিল। তো আমরা এরকম করে বলতে পারি আজকের যে ইউনাইটেড স্টেটস সেটা সেই সময়কার কি ছিল? ব্রিটেন 13 কলোনি ছিল। আমাদের ব্রিটিশ 13 কলোনি ছিল। আজ কলোনি ছিল আজকের এই ইউনাইটেড স্টেটস। তো ইনফরমেশন গুলো একটু আমরা দেখে নেব। ব্যান্ড কান্ট্রি তিব্বত, ক্যাপিটাল হইলো লাসা। তিব্বত এবং লাসা, তিব্বতের রাজধানীর নাম হলো লাসা। এটাকে কি বলা হয়? নিষিদ্ধ দেশ বলা হয়। কিসের জন্য নিষিদ্ধ দেশ বলা হয়? নিষিদ্ধ দেশ বলা হয় এই কারণে, কারণ এখানে বছরের 12 মাসের মধ্যে 8 মাসই কুয়াশাচ্ছন্ন বা তুষার আবৃত থাকে, যার কারণে পর্যটক এখানে ভালোভাবে যাইতে পারে না, তাদের মৃত্যুর ভয় রয়েছে আর কি, এই জন্য অ্যাকচুয়ালি। বাংলা যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছিলাম ওটাতে কিছু কারেকশন করে তারপরে ওই যে একটু বোল্ড করে করে আবার দেওয়া হচ্ছে, তো যাতে আপনার পিডিএফটা পড়তে এক নজরে বুঝতে পারেন ব্যাপারটা। যেহেতু আমরা বিউপির আগে বইটা নিয়ে আসতেছি না, আমাদের এক্সাম চলতেছে, আমরা তড়িঘড়ি করে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পছন্দ করি না। আপনারা হয়তো জানেন আমাদের সবসময় প্রিমিয়াম লুকটাই আমরা পছন্দ করি। আমাদের কভার ডিজাইন, তারপরে আমাদের ফ্রন্ট পেজ যেটা, এগুলো দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। তো প্রিমিয়ামটা আনার জন্য অ্যাকচুয়ালি আমরা এক্সামের পর নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 18 থেকে 19 তারিখের মধ্যে নিয়ে আসা এবং তারপরে পাঠিয়ে দেওয়া, তারপরে আপনারা পেয়ে যাবেন আর কি, এরকম ব্যাপারটা। তো
তো এই জন্য বইটা যেহেতু আমি দিতে পারতেছি না, এই জন্য আমরা সাজেশনটা দিব। সাজেশন আমাদের ব্যাচের স্টুডেন্ট সবার জন্য উন্মুক্ত, সেই জন্য ওগুলো একটু বোল্ড করা হচ্ছে যাতে আপনার প্রথমেই নজর পড়ে যায় আর কি। এই জন্য ওগুলো কারেকশন চলতেছে, আমরা প্রচুর কারেকশন করতেছি এগুলো নিয়ে, যত যা ভুল আছে যা যা আছে। যেহেতু আমাদের মডেল টেস্টও থাকবে আর পাশাপাশি সাজেশনও থাকবে, তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা ভালোভাবে দেখতেছি। মডেল টেস্ট গুলো আপনি করতে যে আপনি জানেন অ্যান্সার ক, বাট ওখানে দেওয়া আছে খ, এটা কেমন একটা হয়ে যায় না, এই জন্য অ্যাকচুয়ালি আমরা একটু ওয়েট করতেছি। আচ্ছা, তারপরে ইনফরমেশন দেওয়া আছে ইন্ডিয়া থেকে যদি প্রশ্ন আসে, তাহলে ইন্ডিয়া থেকে প্রশ্ন আসে সেভেন সিস্টার্স চিকেন নেক্স, এই কয়েকটা নিয়ে প্রশ্ন আসবে, হয় সেভেন সিস্টার্স না হলে চিকেন নেক্স, এটা নিয়ে প্রশ্ন আসবে। বাকি যে ইনফরমেশন এগুলো আসবে না। তো চিকেন নেক এটা হলো আমাদের শিলিগুড়ি করিডোর, এই করিডোরের আশেপাশে রয়েছে কয়টা দেশ, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, সবগুলো দেশে কিন্তু রয়েছে আমাদের চিকেন নেক্স এর এখানে। তারপর পাবলিক ডে অফ ইন্ডিয়া, সেটা হলো আমাদের জানুয়ারি 26, এটা আসবে না। ইন্ডিয়াকে যখন তেল দিচ্ছিল তখন আসতো। এখন যদি কোনো টিচার ইন্ডিয়ার কোনো ইনফরমেশন নিয়ে প্রশ্ন করে, বিরোধপূর্ণ বাদ দিয়ে ইন্ডিয়ার কোনো ইনফরমেশনে প্রশ্ন করলে টিচারের উপর মানে মানে কি যে হবে, মানে বুঝতে পারতেছেন না আপনারা। মানে এখনকার ব্যাপারটা এটা হয়েছে, মানে টিচাররা প্রচুর ভয় পায়, যারা সারাদিন বঙ্গবন্ধু করতো, আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝতো না, তারা এখন বিএনপি পন্থী হয়ে গেছে। মানে ভাবা যায় ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি কখনোই করা উচিত না। আপনার আদর্শ কখনোই বিক্রি করা যাবে না, আপনি যে আদর্শে সেই আদর্শই থাকতে হবে। তার মানে এই না যে আপনি ছাত্রলীগ করতেছেন থেকে এখনো ছাত্রলীগ আপনাকে করতে হবে, কারণ আদর্শ এখন আর নাই ছাত্রলীগের। দুঃখজনক ব্যাপারটা। মানে আমি ক্লাস নিতে বলতাম, এর আগে বলতাম, ছাত্রলীগ ক্ষমতা ছিল তখনও বলতাম যে 1948 সালের 4 জানুয়ারি যে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতায় যে ভূমিকা পালন করছে, সেই ছাত্রলীগের সাথে বর্তমান ছাত্রলীগের কোনো তুলনা নাই। মানে বাজে একটা অবস্থা, মানে টাকা, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, সব দিক দিয়ে তারা এগিয়ে ছিল আর কি। আচ্ছা, তো এটা একটু জাস্ট দেখে নেবেন। পাকিস্তান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু আবার। এই সোয়াত উপত্যকাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সোয়াত ভ্যালি ইজ লোকেটেড ইন পাকিস্তান, এটা কোথায়? এটা হলো পাকিস্তানে অবস্থান করতেছে। আপনার মনে হইতে পারে যে আমরা কি তাহলে দিল্লির দাসত্ব থেকে মুক্তি করে আবার কি আমরা ইসলামাবাদের দাসত্বের দিকে যাবো? না ভাই, এটা কখনোই সম্ভব না, এটা ইম্পসিবল। পাকিস্তান এতটা আমাদের উপর আধিপত্য বিস্তার কখনোই করতে পারবে না, তারা তার সম্পর্ক ভালোর জন্য এটা করতেছে। আর আমি অ্যাকচুয়ালি এই জাতীয়তাবাদেই বিশ্বাসী না। সাম্রাজ্যবাদ চলবে, মুসলিম কান্ট্রি সব একত্রে থাকবে, তাদের আলাদা সাম্রাজ্য থাকবে, এরকম করে আর কি চলবে। এই জাতীয়তাবাদ এসে আমাদের ইসলামটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, যাই হোক। তারপরে ডটার অফ পাকিস্তান বলা হয় হইলো মালালা ইউসুফ জাইকে, ডটার অফ পাকিস্তান। তারপরে পাকিস্তান কন্ট্রোল কাশ্মীর ইজ কল্ড আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীরটা কন্ট্রোল করে হইলো ইন্ডিয়া, আর আজাদ কাশ্মীরটা কন্ট্রোল করে হইলো পাকিস্তান। এই জম্মু কাশ্মীর মানে জম্মু কাশ্মীর অর্থাৎ এক কথায় বলতে পারেন জম্মু কাশ্মীর বা আজাদ কাশ্মীর, এগুলো নিয়ে এত মুভি আছে। মানে ইন্ডিয়াদের যদি এই যে পাকিস্তানের সাথে যদি বিরোধ না থাকতো ভাই, এরা হয়তো বা মুভি তৈরি করতে পারতো না। আমার মনে হচ্ছে কিছুদিন পর তারা কি করে বাংলাদেশের সাথে যে বিরোধ গুলো হচ্ছে এগুলো নিয়ে একটা মুভি তৈরি করে ফেলবে, যে বাংলাদেশকে আমরা এত সাহায্য করছি, সাহায্য করার পর বাংলাদেশ আমাকে এই করতেছে, মানে বাজে একটা অবস্থা। আচ্ছা, তারপরে আমি নেক্সট দেখাই। আমার মনে হয় না আপনারা সহ্য করতে পারবেন, ক্লাস অনেক বড় হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, আমি একটু দ্রুত টানার চেষ্টা করতেছি। আচ্ছা, শ্রীলঙ্কা আমরা যদি দেখি ফর্মাল নামটা, এটার নাম কি? ফর্মাল নামটা হইলো আমাদের সিংহল, যেটার ইংরেজি শব্দ হইলো সেইলন। আপনি এরকম করে মনে রাখবেন। আপনার ওই যে ইয়েগুলো আছে না, বানান যেগুলো আছে, বানান পরীক্ষায় চলে আসে আর কি, সেগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, ইংরেজি বানানটা যেরকম হচ্ছে সেরকম করে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার বানানটা মনে রাখতে পারেন। ভাই, আপনি অ্যাডমিশন দিচ্ছেন, আপনি ব্যাচেলর অফ আর্টস, মানে ব্যাচেলরও করতেছেন না এটার উপর, আপনি মাস্টার্সও করতেছেন না, পিএইচডিও করতেছেন না, তো আপনার একেবারে গভীর থেকে জানতে যে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার বেসিক ক্লিয়ার আছে, তারপরে আপনি গভীরে যান, কোনো সমস্যা নেই। বেসিক ক্লিয়ার করে তারপরে আপনি কোশ্চেন ব্যাংক সলভে যান। আপনি আগে যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে যান, আপনার মোটিভেশন হলো একেবারে চলে জিরো হয়ে যাবে, আপনার কিন্তু বাজে একটা অবস্থা হয়ে যাবে। আসলে বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, মোটিভেশন কথায় চলে আসলো। মোটিভেশন যে ব্যাপারটা, মোটিভেশন কেউ যদি আপনাকে কোনো কিছু বলে, মোটিভেশন দেয়, যার ফলে আমাদের হরমোন ক্ষরণ হয় আর কি, নিঃসরণ হয়, যার কারণে আমাদের কি হয়, মানে পড়াশোনার প্রতি অন্য কোনো মনোযোগ চলে আসে, মানে আমি সবকিছু করে ফেলবো। ওই যে রাতের বেলা শুয়ে আমরা রিলস দেখি না, বিভিন্ন মোটিভেশন, আমি নিজেও দেখি আর কি, মানে রাত্রে কল্পনা করে সব শেষ, মানে পৃথিবীর সেরা আমি, সব শেষ। ঘুম থেকে উঠে আবার সেই ফোনে হাতে নিয়ে অন্য কোনো কিছু করতেছি, এরকম তো করা যাবে ভাই। সেটা আমাদের কি করতে হবে? ডিসিপ্লিন। মোটিভেশনকে সরো, ডিসিপ্লিনকে ধরো। ডিসিপ্লিন ধরতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনি কাজ করতেছেন মানে কাজ করতেছেন, হার্ড ওয়ার্ক করে যেতে হবে নিয়মিত। মানে আপনি মোটিভেশন পাইলেন, পড়লেন, আপনার আবার মোটিভেশন শেষ, করা বাদ, এরকম না। যেটা করবেন একেবারে নিয়মিত ভাবে আপনাকে করতেই হবে। আচ্ছা, the official residence of the president of শ্রীলঙ্কা টেম্পল ট্রিজ, মানে প্রেসিডেন্টের যে বাসভবন সেটাকে কি বলা হচ্ছে? টেম্পল ট্রি। অ্যাডামস পিক, তারপরে অনুরাধাপুর, মুসলিম মেজরিটি, মানার আইসল্যান্ড যেটা, এগুলোর অবস্থান কোথায়? সবগুলোর অবস্থান হইলো শ্রীলঙ্কাতে। তারপরে জাফনা আইল্যান্ড, তারপরে আমাদের
এলিফ্যান্ট বাস, এগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান হইলো শ্রীলঙ্কাতে। তারপরে আমাদের ক্যান্ডি, বিখ্যাত একটা শহর, অ্যানশিয়েন্ট সিটি ইন শ্রীলঙ্কা। এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। আমি জাস্ট পড়াইতে যাচ্ছি, আপনারা একটু দেখে নেন। মালদ্বীপস, দ্য মালদ্বীপস ইজ মেড আপ অফ মেনি আইল্যান্ড। আমাদের অনেক আইল্যান্ড, অনেকগুলো দ্বীপ নিয়ে কি হয়েছে? আমাদের অনেকগুলো দ্বীপ নিয়ে আমাদের মালদ্বীপ গঠিত হয়েছে। মালদ্বীপ গঠিত হয়েছে। মুসলিম বিশ্বের সবচেয়ে ছোট দেশ কিন্তু আমাদের এই যে মালদ্বীপ। আচ্ছা, মালদ্বীপের অবস্থান কোথায়? ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানে মালদ্বীপ অবস্থান করতেছে। স্মলের দিক দিয়ে আমাদের এই যে আমাদের মালদ্বীপ, সেটা আমাদের সার্কেল বলতে পারেন, এশিয়ার বলতে পারেন, ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। ভুটান, the world's first smoke-free and carbon-neutral country is Bhutan. তারপর আমাদের ফার্স্ট পাবলিকলি ব্যান্ড স্মোকিং ভুটান। দ্য ল্যান্ড অফ আমাদের থান্ডারবোল্টস, আমাদের এই যে হয় যেটা বজ্রপাতের দেশ বলা হয় এই যে আমাদের ভুটানকে। তারপরে তারা কি করেছে? সর্বপ্রথম জিএনপি চালু করেছে, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস চালু করেছে। তারপরে আমরা যদি দেখি দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভুটান, সেটা আমাদের কি? দোসংখ্যা। দোসংখ্যা হইলো আমাদের ভুটানের ভাষা। তো এই যে ইনফরমেশন গুলো আছে না, এগুলো একটু আপনি পড়ে নেবেন ভালোভাবে। তারপর নেপাল, নেপাল নেপাল ইজ নোন অ্যাজ দ্য ডটার অফ হিমালয়াস। হিমালয়াস এর ডটার্স নামে পরিচিত আমাদেরকে এই যে আমাদের নেপাল। হিমালয়ের কন্যা দেশ হিসেবে নেপাল, হিমালয়ের কন্যা জেলা হিসেবে আমাদের পঞ্চগড়। লাস্ট কিং অফ নেপাল, এটাকে আমাদের জ্ঞানেন্দ্র। তারপরে আমাদের সোলজার্স অফ নেপাল আর কল, সেটা হলো আমাদের গোর্খা। গোর্খা। তারপর যদি বলি দ্য বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ, লুম্বিনী নেপাল। লুম্বিনী নেপাল। লুম্বিনী নেপালকে আমাদের এই যে গৌতম বুদ্ধের জন্মস্থান। দ্য ভুটান উইথ মুন অ্যান্ড সান অন ইটস ফ্ল্যাগ, এটা হলো আমাদের নেপাল। সরি, ভুটান না, দ্য কান্ট্রি উইথ মুন অ্যান্ড সান। আমাদের কোন দেশের সাথে আমাদের মুনও রয়েছে, সান রয়েছে, সেটা হলো আমাদের নেপাল। তারপরে আফগানিস্তান, আমাদের খোরাসান অঞ্চল যেটা বিজয় হয়ে গেছে। খোরাসানের মধ্যে অ্যাকচুয়ালি আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান অ্যাকচুয়ালি সবগুলোকে ধরা হয়। আচ্ছা, তারপর আমরা দেখি চলুন আফগানিস্তান, দ্য লাস্ট কিং অফ আফগানিস্তান জহির শাহ। আফগানিস্তান হ্যাজ নো সিপোর্ট, কোনো সমুদ্র বন্দর নেই। লোকেটেড ইন আফগানিস্তান, কান্দাহার, কুন্দুজ, হিন্দুকুশ মাউন্টেন। আমরা জানি আমাদের 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বত অঞ্চলে কি আক্রমণ করেছিল? আমাদের আক্রমণ করেছিল হইল দ্য গ্রেট বীর আলেকজান্ডার। আচ্ছা, তারপরে মিয়ানমার, আকিয়া seaport located in Myanmar. The guerrilla in Myanmar, God's army. The former name of Rakhine State, Arakan. তারপর রোহিঙ্গা lost citizenship in 1982. রোহিঙ্গা এখন একটা আলোচিত না, তবু প্রশ্ন আসতে পারে। Armed rebel organization of Rohingya. রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠনের নাম কি? আরসা। আরসা। তারপর the largest refugee camp in the world is located Ohia, Cox's Bazar. A film made about Rohingyas, a pair of sandal. তারপরে আমাদের ইনসেন প্রিজন, মানে ইনসেন কারাগার, এটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ইনসেন কারাগার, ইনসেন কারাগার বা ইনসেন প্রিজন ইজ লোকেটেড ইন মিয়ানমার, বর্ডার বিটুইন বাংলাদেশ এন্ড মিয়ানমার। এটা হলো আমাদের কোনটা? আমাদের বান্দরবন। আরো রয়েছে অ্যাকচুয়ালি বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, এই তিনটা কিন্তু আমাদের সীমান্তবর্তী জেলা মিয়ানমারের সাথে। আর মিয়ানমারের দুইটা প্রদেশ, সেটা হলো আমাদের চীন ও রাখাইন প্রদেশ। চীন ও রাখাইন প্রদেশ। আচ্ছা, রাখাইন প্রদেশের আগের নাম কি ছিল? আরাকান। আর এটা কিভাবে মনে রাখতে পারেন? আরাকান রাজ্য দিয়ে মনে রাখতে পারেন। তারপরে থাইল্যান্ড, থাইল্যান্ডের ফরমার নাম কি? শাম বা সিয়াম, দুইটা উচ্চারণ করা যায় ইংলিশে আর কি। তারপরে নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, থাইল্যান্ড, সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। রিফার টু অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি, আমাদের মুক্ত ভূমি বলা হয়। এরা কারো উপনিবেশ ছিল না। মুক্ত ভূমি বলা হয় কাকে? থাইল্যান্ডকে মুক্ত ভূমি বলা হয়, উপনিবেশ ছিল না। যদিও থাইল্যান্ড এক প্রকার চাপে ছিল আর কি। থাইল্যান্ড কি ছিল? এক প্রকার চাপে ছিল। একদিকে ইন্দো চীনের এদিকে একটা চাপ ছিল, এদিকে চীনের একটা চাপ ছিল, ইন্দো চীন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে ইন্দোনেশিয়ার চাপ ছিল, তারপরে চীন, তারপরে হইলো আমার বলতে পারি ব্রিটিশ, মানে মাঝখানে পড়ে গেছিল আর কি, এক প্রকার বাফার স্টেট হিসেবে কাজ করেছে, কিন্তু উপনিবেশকে গড়ে তুলতে পারে নাই। আচ্ছা, তারপরে ফিলিপিন্স, ফিলিপিন্স সম্পর্কে যদি আমরা একটু দেখি, দ্য অনলি খ্রিস্টান স্টেট ইন এশিয়া, ফিলিপিন্স। তারপরে দ্য ম্যাগসেসে নোন অ্যাজ এশিয়াস নোবেল অ্যাওয়ার্ড ইজ ফ্রম দ্য ফিলিপিন্স। তারপরে দ্য মুসলিম মেজরিটি মিন্দানাও আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য ফিলিপিন্স। তো মিন্দানাও আইল্যান্ড, তারপর ম্যাগসেসের পুরস্কার, খ্রিস্টান স্টেট ইন এশিয়া, এগুলো সব ফিলিপাইনের সাথে সংযুক্ত। তারপরে ব্রুনাই, হেড অফ দ্য গভর্নমেন্ট অফ ব্রুনাই ইজ কল্ড সুলতান। সরকার প্রধানকে কি বলা হয়? সুলতান বলা হয়। ব্রুনাই ইজ আ ট্যাক্স ফ্রি কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া।
আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাইটা অ্যাকচুয়ালি কি, ব্রুনাইটা হলো আমাদের ট্যাক্স ফ্রি। Indonesia. Before independence, Indonesia was a colony of the Netherlands. Netherlands এর colony কে ছিল ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তারপরে বান্দা আছে is located in Indonesia. Sumatra Island is the part of Indonesia. The city of Bandung is located in Indonesia. মানে একেবারে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেগুলো দেওয়া হয়েছে এখানে। সিঙ্গাপুর, সিঙ্গাপুর is a city state in Asia. নগর রাষ্ট্র বলা হয় এটাকে, referred to as the Asia's garden city, Singapore. Asia's garden city বলা হয়। Despite being non-Muslim, অমুসলিম হওয়া সত্ত্বেও, the flag of Singapore has a crescent moon and a star. চাঁদ তারা রয়েছে অমুসলিম হওয়া সত্ত্বেও। East Timor or Timor listed. East Timor gained independence from Indonesia. Indonesia থেকে তারা কি করেছে, স্বাধীনতা লাভ করেছে। Before Indonesia, East Timor was under Portuguese control. এগুলো জাস্ট একটু এক লাইনে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। Cambodia. Cambodia is called the Khmer Republic. Khmer প্রজাতন্ত্র হিসেবে পরিচিত ছিল আমাদের Cambodia. তারপরে Angkor Wat. Angkor Wat হলো the largest Buddhist temple in the world. তাহলে the largest Buddhist temple in the world is located in Cambodia. Name is Angkor Wat. তারপর যদি আমরা বলি ডেমোক্রেসি স্কয়ার, গণতন্ত্র চত্বর যেটা আমরা বলতেছি, ডেমোক্রেসি স্কয়ার অর ফ্রিডম পার্ক ইজ লোকেটেড ইন কম্বোডিয়াস ক্যাপিটাল। আচ্ছা, তারপর যদি আমরা দেখি ভিয়েতনাম, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ইট ওয়াজ আন্ডার জাপানস রুল। জাপানস রুল আমরা জানি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপান কিন্তু আমাদের মানে জাপান আর কি, জাপান কিন্তু আমাদের আগ্রাসী কাজ করেছিল। জাপান তার নিজের ভুলের জন্যই কিন্তু তার হিরোশিমা ও নাগাসাকিতে বিশাল পারমাণবিক বোমার হামলার শিকার হয়। কারণ এই জাপানি 1941 সালে 7 ডিসেম্বর আমেরিকাতে আক্রমণ করে, যার ফলশ্রুতিতে আমেরিকা কিন্তু 6 আগস্ট আর 9 আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে আক্রমণ করেছিল। আচ্ছা, the war between North and the South Vietnam occurred from 1955 to 1975. Both Vietnams united on July 2, 1976. তারপর ইরান, Iran's former name is Persia. পার্সিয়া, পার্সিয়া, পারস্য, পার্সিয়ান সবকিছু কিন্তু ইরানের সাথে সম্পর্কিত বা পারস্য। তাহলে আমরা দেখলাম এখানে ইরানের ফরমান নেম মানে পূর্ব নেম পার্সিয়া, আর ইরাকের ফরমান নেম কি, ইরাকের ফরমান নাম হইলো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া, কারণ মেসোপটেমিয়া সভ্যতার অধিকাংশ অঞ্চলে অবস্থান করতেছিল কোথায়, ইরাকে অবস্থান করতেছিল, এই জন্য বলা হচ্ছে এটাকে। আচ্ছা, তারপরে the dispute between Iran and United Arab Emirates over Abu Musa Island. আবু মুসা দ্বীপকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সাথে যুদ্ধ হয়। The main reason for the Iraq-Iran যুদ্ধ শাত-ই আরব, শাত-ই আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের যুদ্ধ সংগঠিত হয়। এখানে কিন্তু শান্তিরক্ষী বাহিনী ইউনিমগকে প্রেরণ করা হয়েছিল। ইউনিমগের এখানে কিন্তু কি হবে আমাদের ডাবল আই, ইরাক ও ইরানের জন্য কিন্তু ডাবল আই হবে ইউনিমগ। তারপরে ইরাক, আবু গারিব, আবু গারিব এটা কিন্তু একটা প্রিজন মানে একটা কি কারাগার। আবু গারিব কিন্তু একজন ব্যক্তির নামও হতে পারে আবু গারিব, তো এটা কিন্তু আমাদের মধ্যে ঝামেলা লাগতে পারে, সেটা ভালোভাবে একটু মনে রাখবেন। আবু গারিব এটা কি, আবু গারিব ইজ আ প্রিজন। আবু গারিব প্রিজন ইজ লোকেটেড ইন বাগদাদ, ইরাক। তারপর কারবালা লোকেটেড অন দ্য ব্যাংক অফ আমাদের আচ্ছা ইউফ্রেটিস রিভার ইন ইরাক। তারপরে ইরাক ওয়াজ ইনভলভ in overseeing the ceasefire of Iran, Iran were Unimog. আচ্ছা, ceasefire কথা যেটা বলতেছিলাম আর কি, এই যে যুদ্ধ নিয়ন্ত্রণে কাজ করেছিল বা বিরোধিতা কাজ করেছিল, কে কাজ করেছিল হলো ইউনিমগ, এখানে ডাবল আই রয়েছে। তারপর যদি আমরা প্যালেস্টাইনের কাছে আসি, প্যালেস্টাইনে এটা কি হিসেবে পরিচিত, ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, ল্যান্ড ল্যান্ড অফ দ্য লর্ড মানে ঈশ্বরের ভূমি নামে পরিচিত হইল প্যালেস্টাইন। The Wailing Wall is located in Palestine. তারপর জেরুজালেম is called Holy Land. পবিত্র ভূমি কোনটা, পবিত্র ভূমি হলো জেরুজালেম। আর কাশ্মীর কি, কাশ্মীর হইল ভূস্বর্গ, ভূস্বর্গ। Palestine's political organization is Hamas. Palestine's guerrilla organization is Black September, Black September। তারপরে PLO, Palestine Liberation Organization, এটাও কিন্তু আমাদের ভালোভাবে একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি ইন্তিফাদা,
ইন্তিফাদা আর আপস্ট্রিম বা গণ অভ্যুত্থান দুইটার মধ্যে কিন্তু একটু আলাদা রয়েছে। আপস্ট্রিম নরমালি গণ অভ্যুত্থানকে বোঝানো হয়, আর ইন্তিফাদা যখন হবে, আর এই গণ অভ্যুত্থানটা কাদের বিরুদ্ধে? গণ অভ্যুত্থানটা হইলো আমাদের ইসরায়েলি অকুপেশন, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান গড়ে তোলা হয়েছিল সেটার নাম কি? সেটার নামই অ্যাকচুয়ালি হইলো ইন্তিফাদা। তারপরে অসলো অ্যাকর্ডস ওয়ার সাইন্ড সেপ্টেম্বর 13, 1933, PLO and ইসরায়েল। তারপরে আমাদের উই রিভার অ্যাকর্ডস ওয়ার সাইন্ড October 23, 1998, PLO and ইসরায়েল। তারপরে ইয়াসির আরাফাত ডিক্লেয়ার প্যালেস্টাইন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন দ্য আলজেরিয়ান পার্লামেন্ট ইন 1988। তাহলে প্যালেস্টাইন তার স্বাধীনতার ঘোষণা করেছে কবে? 1988। তারপরে the first country to recognize Palestine was Algeria. আলজেরিয়ার পার্লামেন্টে আমি স্বাধীনতার ঘোষণা করতেছি, আলজেরিয়াকে আমাকে স্বীকৃতি দান করবে না? অবশ্যই, সেই প্রথম স্বীকৃতি দানকারী দেশ। তারপরে আমরা ইসরায়েলকে পড়বো, known as the cancer of the world, the only Jewish state in the Middle East, non-Muslim state। তো আমাদের Jewish East বলতে পারি আমরা যে একমাত্র জিউস স্টেট বা ইহুদি রাষ্ট্র হইলো আমাদের মধ্যপ্রাচ্যে, বা আমাদের নন মুসলিম রাষ্ট্র বলতে পারি আমরা এই ইসরায়েলকে। অর্থাৎ ইসরায়েল হইলো আমাদের মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র বা আমাদের অমুসলিম রাষ্ট্র। ইসরায়েল বার্থ মে 14, 1948। ইসরায়েল তার স্বাধীনতার ঘোষণা করেছে 14 মে 1948। সর্বপ্রথম স্বীকৃতি দান করেছে কে? ইউনাইটেড স্টেটস। দ্য ফার্স্ট মুসলিম কান্ট্রি টু রেকগনাইজ ইসরায়েল, এটা হলো আমাদের তুর্কি। তারপরে the first Arab Muslim country to recognize Israel, এটা হবে আমাদের মিশর। তারপরে Lebanon gained independence from France in 1943. The independence seeking guerrilla organization in Lebanon, হিজবুল্লাহ সম্পর্কে জানতে হবে। এবার আমাদের এই হিজবুল্লাহ, হামাস, তারপরে এই যে বিষয়গুলো রয়েছে, ব্ল্যাক সেপ্টেম্বর, এগুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। মোসাদ। তারপরে তুর্কি, the only Muslim country in NATO is তুর্কি কি আমাদের only Muslim country in NATO? তে মুসলিম কান্ট্রি হলো আমাদের এই যে আমাদের তুর্কি। আচ্ছা, আরেকটা তো আছে আলবেনিয়া কি মুসলিম না? হ্যাঁ, আলবেনিয়াও তো হবে। আচ্ছা, তারপরে known as the great wolf, Kamal Atatürk, the former name of Istanbul, কনস্টান্টিনোপল। আমাদের বিজয় কনস্টান্টিনোপল কি ছিল? কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল, বা পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। 476 সালে যখন আমাদের রোমান এম্পায়ারের পতন হয়ে যায়, তার পরবর্তীতে পূর্ব রোমান এম্পায়ারের পতন হয়েছে, বাট পশ্চিম রোমান সাম্রাজ্য যেটা ছিল সেটা ঠিক ছিল আমাদের কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে, যেটা বিজয়ের কথা হাদিসে উল্লেখ ছিল, যেটা পরবর্তীতে আমাদের ওসমানীয় সাম্রাজ্য কর্তৃক এটা বিজয় করা হয় কনস্টান্টিনোপল। এই যে আমাদের 1453 তে এটা কি করেছে? আমরা বিজয় করেছি কনস্টান্টিনোপল। সেই হিসেবে বলা যায় যে কনস্টান্টিনোপলের পতন হয়েছে কবে? কনস্টান্টিনোপলের পতন হয়েছে হইলো 1453 সালে। এবং তারপরেই কিন্তু ইউরোপ ইয়েতে প্রবেশ করে আর কি, আধুনিক যুগে প্রবেশ করে। যেটাকে তাকসিম স্কয়ার, তারপরে ত্রয়ী, তারপরে এই যে আয়া সোফিয়া, এগুলো কোথায় অবস্থিত? এগুলো হইলো আমাদের তুর্কিতে অবস্থান করতেছে। চায়না shares ground border with the most independent countries is 14. Former name of China, Cathay. চীনের পূর্ব নাম কি? চীনের পূর্ব নাম হলো ক্যাথে। চায়না সরো, চায়নার দুঃখ কি? The Huanghe River, নদী সংক্রান্ত দুঃখ হবে সেইটাই যেটার কারণে হয় সেই অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে দুই কারণে। হয় সেটা হইতে পারে আমাদের বন্যা অথবা খরা। নদীর পানি না থাকলেও দুঃখ পরিণত হবে, নদীর পানি বেশি থাকলেও সেটা হবে কি? বন্যা হয়ে যাবে। দুইটাই। অতিরিক্ত ভালোবাসা আসলে দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, the world's largest Great Wall is located in China. Macau is currently under China. Macau was previously under Portuguese control. The Great Hall is located in China. Hong Kong port referred to as the free port. Hong Kong বন্দর যেটা। তারপর ন্যাশনাল গেম পিং পং। তারপরে আমাদের ইয়াংশিয়াং রিভার, ইয়াংসি কিয়াং আর কি রিভার, দ্য লংগেস্ট রিভার ইন চায়না। ওল্ড ওরিয়েন্ট ডিপ্লোমেসি, এটা হলো আমাদের চায়নাস অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাটিক ব্যবহার, তার বিহেভিয়ার, ব্যবহার একই কথা। আচ্ছা, তারপর আমরা যদি দেখি এখানে চায়নাস নিউ সিল্ক রোড, এটার নাম কি? ওয়ান বেল্ট ওয়ান রোড অ্যান্ড বেল্ট রোড ইনিশিয়েটিভ। তারপর ইম্পর্টেন্ট সাইটস ইন চায়না, গ্রেট ওয়াল, তিয়ানমিন স্কয়ার, বেজিং এ অবস্থান করতেছে, গ্রেট হল, তারপরে হলো সিয়াচেন। তারপরে যদি আমরা দেখি, চলেন এখানে, সেটা হলো আমাদের কি? দা ক্যাপিটাল অফ হংকং, এটা হলো আমাদের ভিক্টোরিয়া।
তারপরে যদি আমরা দেখি জাপান অকুপেট হংকং ডিউরিং দ্য প্যাসিফিক ওয়ার। তারপরে চাইনাস ওয়ান কান্ট্রি টু সিস্টেম পলিসি ইজ অ্যাপ্লিকেবল টু হংকং। হংকং বন্দরের জন্য চীনের কি হয়, এক দেশ দুই নীতি, অর্থাৎ চীন হইল সমাজতান্ত্রিক দেশ, বাট এখানে নীতি আরেকটা কি চলে, সমাজতন্ত্রও চলে, তার পাশাপাশি মুক্ত বাণিজ্যও চলে। এই জন্য অর্থাৎ পুঁজিবাদও চলতেছে এখানে, সমাজবাদ পুঁজিবাদ দুইটাই চলতেছে একই সাথে, এই জন্য বলা হচ্ছে এক দেশ দুই নীতি। The state and religious leader of Tibet, the Dalai Lama, the former name of Taiwan, Formosa. তাইওয়ান আগে স্বাধীন দেশ ছিল, পরবর্তীতে এটা চীনের অন্তর্ভুক্ত। চীন আর তাইওয়ানের মধ্যে এত এত ঝামেলা, তবুও কিন্তু তারা কখনো যুদ্ধে যায় না। একটা দেশ আরেকটা দেশকে যুদ্ধে যেয়ে সেটাকে দখল করে নেওয়া অ্যাকচুয়ালি এতটা ইজি না। আর তাইওয়ান চীন এদের আইকিউ অনেক বেশি, আর ভারত আর আমাদের আইকিউটা অনেক লো লেভেলের। আমরা যদি দেখি তারপর ইনফরমেশন, তাইওয়ান লস্ট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1971 টু চায়না। চায়নার কাছে স্বাধীনতা হারায় তাইওয়ান কবে, 1971 সালে। তাইওয়ান ইজ আ ফর্মার মেম্বার অফ ইউনাইটেড নেশনস এর ফর্মার মেম্বার্স বা প্রাক্তন মেম্বারের নাম কি, প্রাক্তন মেম্বারের নাম হইলো আমাদের এই যে তাইওয়ান। আগে তাইওয়ান নামে ছিল, পরবর্তীতে এটা নাম হয়ে যায় কি, নাম হয়ে যায় হইলো চীন। Japan. Japan, known as the land of rising sun, the gate of the state, the country with earthquakes. এগুলো সব নামে পরিচিত। Japan's former name Nippon, the Asian representative country, এটা G7 হবে। G7 is Japan. তারপর the largest aid donor country in the world, এটা আমাদের কি হবে, এটা আমাদের USA হবে, USA। ক্লাস যারা করতেছেন সৌভাগ্যজনক, ভুল করিয়েন না, এটা আমাদের ইউএসএ হবে। দ্য লার্জেস্ট এইড ডোনার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা কি আমাদের, এটা হলো আমাদের ইউএসএ। বর্তমানে সমীক্ষা অনুযায়ী ইউএসএ হইলো লার্জেস্ট ডোনার, আর বাংলাদেশের লার্জেস্ট ডোনার হইলো জাপান। বাংলাদেশের লার্জেস্ট ডোনার যে, সে হইলো কি, সে হইলো আমাদের জাপান। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন, আমি এই দুইটা কারেকশন করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি যদি নেক্সট আপনাদেরকে কিছু ইনফরমেশন দেখাই, সেটা হলো আমাদের কোরিয়ান পেনিনসুলা। কোরিয়ান পেনিনসুলা কার কার অধীনে ছিল, আবার আলাদা হয়েছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্য ডিভাইডিং লাইন 38 ডিগ্রিস নর্থ ল্যাটিটিউড নর্দার্ন লিমিট লাইন ইউলোসি, এটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ওয়ার অকার্ড বিটুইন নর্থ এন্ড সাউথ কোরিয়া 1950 to 1953। তারপরে দ্য পিস প্লেস বিটুইন দ্য টু কোরিয়াস, পানমুনজম। পানমুনজমের মধ্যে পানমুনজম অ্যাকচুয়ালি দুই কোরিয়ার মধ্যে শান্তিপূর্ণ একটা অঞ্চল। দ্য ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বিটুইন দ্য টু কোরিয়াস, এটা হলো আমাদের কায়েসং। আমাদের দুই কোরিয়ার মাঝখানে অবস্থান করতেছে যে শিল্প অঞ্চল, সেটার নাম কি, সেটার নাম হলো আমাদের কায়েসং। তারপর যদি আমরা বলি এখানে দ্য পিসফুলি পলিসি উইথ নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া যে শান্তি পলিসি দিয়েছিল বা শান্তি পলিসির নামটা কি, সানশাইন পলিসি। এটা কে দিয়েছিল, এটা দিয়েছিল হলো সাউথ কোরিয়াস প্রেসিডেন্ট কিম দাই-জং, রিসিভ দ্য নোবেল পিস প্রাইজ ফর দিস পলিসি ইন 2000। 2000 কি হয়েছে, নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই সানশাইন পলিসির কারণে। তারপরে আমরা যদি দেখি ফিনল্যান্ড, known as land of 1000 lakes, তারপরে ফিনল্যান্ডস ওল্ড ল্যান্ড is called green gold। তারপরে হইল ফিনল্যান্ড, আচ্ছা, Finnish women gained the right to vote first in Europe 1906। তারপরে আমাদের আইসল্যান্ড known as the island of the midnight sun, referred to as the land of fire, free fire না। তারপরে there are no snake in Iceland। তারপরে Denmark, the world's first flag or logo was created in Denmark। তারপরে Denmark was the first to adopt a national flag। The world's largest island, Greenland, is owned by Denmark। তো দেখো ওয়ার্ল্ডের লার্জেস্ট যে আইল্যান্ডটা রয়েছে, দ্বীপটা রয়েছে, সেটার নাম কি, সেটার নাম হলো আমাদের গ্রিনল্যান্ড। আর গ্রিনল্যান্ডের মালিকানা দেশ কে, গ্রিনল্যান্ডের মালিকানা দেশ হইলো ডেনমার্ক। তাহলে আমাদের বিশ্বের যে সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কোথায় অবস্থান করতেছে, ডেনমার্ক অবস্থান করতেছে। এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্য স্মলেস্ট অ্যামং স্ক্যান্ডিনেভিয়ান স্টেটস, স্ক্যান্ডিনেভিয়ান স্টেটস এর মধ্যে সবচেয়ে ছোট যে দেশ, সেটা হলো আমাদের কি, ডেনমার্ক। স্ক্যান্ডিনেভিয়া, নর্ডিক সবকিছু ভালোভাবে একটু দেখে নিবা। তারপরে ফ্রান্স সম্বন্ধে আমাদের পড়তে হবে। প্যারিস ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ কালচার, সিটি অফ লাইট। তারপর লুভ মিউজিয়াম, সবগুলো কোথায় অবস্থান করতেছে বা সবগুলো সম্পর্ক হইলো ফ্রান্সের সাথে। তারপরে ফ্রান্সের আয়রন লেডি হইলো কি আমাদের এই যে মিখাইল আলিও-মারিকো। তারপরে আমাদের ফর্মার নেম, আচ্ছা মাইকেল মেরি হবে এটা, আচ্ছা
ফর্মাল নেম অফ ফ্রান্স এটা হলো আমাদের দা গল। দা গল ছিল ফ্রান্সের পূর্ব নাম। তো দেখেন এখানে ফেমাস ল্যান্ডমার্কস ইন ফ্রান্স সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের প্রেসিডেন্সিয়াল রেসিডেন্স যেটা আমাদের অ্যালিসি প্রাসাদ। অ্যালিসি প্রাসাদ, এটা অ্যালিসি প্রাসাদ, তার বাসভবন এটা ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবনের নাম অ্যালিসি প্রাসাদ। বাস্তিল দুর্গ যেটা আমাদের ফরাসি যুদ্ধের সাথে সম্পর্কিত। আইফেল টাওয়ার এটাও আমাদের ফরাসি যুদ্ধের সাথে সম্পর্কিত। আইফেল টাওয়ার প্রদান করেছে কে, ইউএসএ। তারপর লুভ মিউজিয়াম প্যারিসে অবস্থান করতেছে। ভিয়েতনাম ওয়াল এটাও কিন্তু আমাদের ফ্রান্সে অবস্থান করতেছে। তারপরে জার্মানি, জার্মানি the Weimar Republic, the government system that operates from 1919 to 1933. 1919 থেকে 1933 পর্যন্ত ভাইমার প্রজাতন্ত্র দ্বারা এটা পরিচালিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট সিটি এটা অনেক গুরুত্বপূর্ণ। ফ্রাঙ্কফুর্ট সিটি in Germany is famous for its book fair. Its book fair. Germany women gained voting rights in 1920. তারপরে ইতালি, ইতালি known as the fragmented nation, fragmented nation হইল আমাদের ইতালি। তারপরে আমি যদি দেখি এখানে রেকর্ডেড as the Europe's boat or long shoe এটা হলো আমাদের ইতালি। তারপরে আমাদের মাউন্ট Vesuvius, Mount Vesuvius is located in Italy, known as the land of marble is Italy. ভাই এখানে কিছু নয়, আমি রিডিং করতেছি জাস্ট খুদাই আপনাকে জাস্ট দেখানোর জন্য, সেটা একটু দেখাই। তারপর যদি আমি দেখি এখানে হইলো আমাদের ইউনাইটেড কিংডম, ব্রিটেন, ব্রিটেনের কি এখানে ইংল্যান্ড স্কটল্যান্ড মিলে ব্রিটেন, গ্রেট ব্রিটেন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস। তারপর দ্য ইউনাইটেড কিংডম ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। প্রথমে আয়ারল্যান্ড ছিল, পরবর্তীতে মেইন আয়ারল্যান্ড চলে যায় আর উত্তর আয়ারল্যান্ড এখানে থেকে যায়। তাহলে ব্রিটেন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো, ব্রিটেন বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝবো হলো ইংল্যান্ড আর স্কটল্যান্ডকে। গ্রেট ব্রিটেন বলতে আমরা কি বুঝবো, ইংল্যান্ড স্কটল্যান্ড তার সাথে ওয়েলস কে। তারপরে দ্য ইউনাইটেড কিংডম বলতে আমরা কি বুঝবো, ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এটা আপনার জানার জন্য অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দ্য কনস্টিটিউশন অফ ব্রিটেন ইজ আনরিটেন বাট ওয়ার্কস অ্যাজ আ কনস্টিটিউশন। আমরা জানি কিন্তু যে ব্রিটেনের সংবিধানটা কি, ব্রিটেনের সংবিধানটা হলো অলিখিত। বাট আপনি যখন অনার্স করবেন তখন আপনাকে এরকম করে লিখতে হবে ব্রিটেনের সংবিধান অলিখিত হইলো এখানে কিছু কিছু বিষয় লিখিত রয়েছে। যেমন আমাদের কি রয়েছে হলো ম্যাগনা কার্টা, তারপর পিটিশন অফ রাইটস, তারপরে বিল অফ রাইটস। এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাগনা কার্টা, পিটিশন অফ রাইটস এন্ড বিল অফ রাইটস এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। The first constitutional document of the United Kingdom এটা কি আমাদের ম্যাগনা কার্টা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্রিটেনস গভর্নমেন্ট সিস্টেম কনস্টিটিউশনাল মোনার্কি মানে কি সাংবিধানিক রাজতন্ত্র প্রযোজ্য হইল কোথায়, ব্রিটেনে। The White Hall is located the United Kingdom. হোয়াইট হলের অবস্থান কোথায়, ইউনাইটেড কিংডমে। গ্রেট হলের অবস্থান কোথায়, চায়নাতে। ইন্ডিপেন্ডেন্স হলের অবস্থান কোথায়, দ্য ইউনাইটেড স্টেটস। তারপরে ভিক্টোরিয়া ক্রস যেটা ব্রিটেনস হাইস্ট অনার, হাইস্ট অনার হইল আমাদের কোনটা, ভিক্টোরিয়া ক্রস। আচ্ছা, তারপর আমি যদি দেখাই চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয় ব্রিটেনস ফাইন্যান্স মিনিস্টারকে। তারপর দ্য নেম অফ ইউকে পার্লামেন্ট ওয়েস্টমিনস্টার। তারপর যদি আমি বলি এখানে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 4 জুলাই 1776 সালে যে তারা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করছে এতে প্রশ্ন আসতে পারে। আর পিস অফ প্যারিসের মাধ্যমে তাদের কি করা হয়েছে, স্বীকৃতি প্রদান করা হয়েছে, এখান থেকে আসতে পারে। ব্রিটেন রিকগনাইজ ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য ফার্স্ট ভার্সাইল ট্রিটি। ফার্স্ট ভার্সাইল ট্রিটি এটা কি নামে পরিচিত, আমাদের পিস অফ প্যারিস, এটা সময়কাল কত, 1783। তারপরে কারেন্টলি দেয়ার ইজ টোটাল নাম্বার অফ স্টেটস, কয়টা আমাদের অঙ্গরাজ্য রয়েছে আমেরিকাতে, 50টা অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে দ্য ইউনাইটেড স্টেটস পারচেজ লুইসিয়ানিয়া ফ্রম ফ্রান্স ইন 1803। তারপর দ্য ইউনাইটেড স্টেটস পারচেজ দ্য আলাস্কা পেনিনসুলা ফ্রম রাশিয়া in 1867. তারপর দ্য ফিফথ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ হাওয়াই। তিনটা একটু ভালোভাবে দেখে নিন, আলাদা একটু ইনফরমেশন। লুইসিয়ানিয়া, তারপরে হলো আলাস্কা, আর একটা হলো আমাদের কি, হাওয়াই। দ্য লার্জেস্ট স্টেটস বাই এরিয়া আলাস্কা। দ্য স্টেটস আউটসাইড দ্য মেইনল্যান্ড, এই মেইন ভূমির বাইরে অবস্থান করতেছে হাওয়াই ও আলাস্কা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এবার আমেরিকা গুরুত্বপূর্ণ হয় প্রেসিডেন্ট ইলেকশন থেকে প্রশ্ন আসবে, না হলে নর্মাল যে আমেরিকা সম্পর্কে যে ইনফরমেশন সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর যদি আমরা দেখি একটু, the first written constitution in the world is that of the United States. ইউনাইটেড স্টেটস কিন্তু বিশ্বের প্রথম আমাদের লিখিত সংবিধান, এনারাই কিন্তু প্রথম উপস্থাপনার যে ব্যাপারটা এটাও দেখিয়েছে।
The total electoral votes are কত এখানে 538, তার মধ্যে most electoral votes are from California, এটা হলো আমাদের 54। এটা আমি আপনাদেরকে বলেছিলাম যেটা আগে কিন্তু 55 ছিল, বর্তমানে যদি আপনি নিউজ দেখেন এটা দেখতে পারবেন এটা হলো 54, এটা কিন্তু আমাদের 54। আচ্ছা, তারপর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন যে ইউনাইটেড স্টেটস এ অবস্থান কি কি করতেছে। এখানে হোয়াইট হাউস, প্যান্টাগন, ওয়াটারগেট বিল্ডিং, তারপর লস অ্যাঞ্জেলস, হলিউড, তারপর আমাদের ফ্রিডম টাওয়ার, ওভাল অফিস, ইন্ডিপেন্ডেন্স হল, ওয়াল স্ট্রিট, ব্রডওয়ে, ইটিসি, এগুলো কিন্তু আমাদের কোথায় অবস্থান করতেছে? আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি আমাদের করতে হবে। ভ্যাটিকান সিটি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট লোকেটেড উইদিন দ্য সিটি অফ রোম, রোমের আশেপাশে অবস্থান করতেছে ভ্যাটিকান সিটি। The smallest state in Europe or the world, Vatican City, head of the state, the Pope. The name of the Pope and Vatican City's security force, সেটার নাম কি আমাদের? Swiss Guard. তারপরে আদার্স কিছু ইনফরমেশন দেওয়া আছে। The country with the most language, Papua New Guinea, তারপরে known as the land of kangaroos, Australia. The Guantanamo Bay detention facility is located in Cuba. তারপরে আমাদের ল্যান্ড অফ ফ্রিডম আর আমাদের রিপোজিটরি অফ সুগার, সেটা হলো আমাদের কিউবা। দ্য স্মলেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য ইউনাইটেড নেশনস, সেটা হলো আমাদের মোনাকো। ইউনাইটেড নেশনস এর সবচেয়ে ছোট দেশের নাম কি? মোনাকো, মোনাকো। দ্য টাইটেল অফ দ্য হেড অফ দ্য স্টেট অফ ওমান, সেটা হলো আমাদের সুলতান। ব্রুজ খলিফা টাওয়ার লোকেটেড ইন আবু ধাবি, ইউনাইটেড আরব এমিরেটস। তারপরে দ্য ফর্মার নেম অফ মদিনা, ইয়াসরিন। তারপরে দ্য ক্রেডল অফ সিভিলাইজেশন, সিরিয়া, সভ্যতার সূতিকাগার বলা হয় এই যে আমাদের সিরিয়াকে। দ্য অনলি ল্যান্ডলক স্টেট ইন দ্য ফার ইস্ট, আমাদের দূরপ্রাচ্যের একমাত্র স্থল বেষ্টিত দেশ হইল কোনটা? মঙ্গোলিয়া। দ্য অরেঞ্জ রেভলিউশন অকার্ড ইন ইউক্রেন, ইউক্রেনে কি হয়েছিল? অরেঞ্জ রেভলিউশন হয়েছিল, কমলা বিপ্লব। তারপরে নোন অ্যাজ দ্য সুইজারল্যান্ড অফ এশিয়া, কিরগিজস্তান, কিরগিজস্তান এশিয়ার সুইজারল্যান্ড নামে খেত, সুইজারল্যান্ড নামে খেত। আচ্ছা, তারপর আরো কিছু ইনফরমেশন আছে। ইম্পর্টেন্ট ফিগার আমাদের উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল, he was the British Prime Minister during World War II. তারপর he received the Nobel Prize in Literature in 1953 for his book The History of Second World War. দেখছেন ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু অনেক জোস, তাই না? আচ্ছা, উনি একজন রাজনৈতিক ব্যক্তি, বাট তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে মার্গারেট থ্যাচার। Margaret Thatcher, the first female prime minister of Britain. The Falkland War took place during her tenure, মানে তার সময় আর কি ফাকল্যান্ড যুদ্ধটা হয়েছিল, known as the Iron Lady. তারপরে যদি আমরা দেখি এখানে জর্জ ওয়াশিংটন, the first president of America. He was the hero of American independence movement. আমেরিকার যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, এই স্বাধীনতা আন্দোলনের নায়ক ছিল হইল ওয়াশিংটন। আর থমাস জেফারসন কি ছিল? থমাস জেফারসন আমেরিকার যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটার রচয়িতা ছিল হইল থমাস জেফারসন। আচ্ছা, তারপর যদি আমরা দেখি থমাস জেফারসন কিন্তু আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট, আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিল, উনি কিন্তু রিপাবলিকান। তারপরে আব্রাহাম লিঙ্কন, the 16th president of America. He abolished slavery in 1863. আমরা জানি আমেরিকায় কিন্তু দাস প্রথার সৃষ্টি হয়েছিল। আমেরিকায় দাস প্রথার সৃষ্টি কিভাবে হয়েছিল? আমদানি সূত্র ধরে। আমেরিকা যখন আবিষ্কার হয় ইউরোপের কাছে, যেটা যখন নিউ ওয়ার্ল্ড নামে পরিচিত ছিল, তারপরে কি করা হয়? আমেরিকার দক্ষিণ অঞ্চলটা অনেক বেশি উর্বর ছিল, এখানে কৃষি কাজ করার জন্য বাইরে থেকে দাস নিয়ে আসা হয়। Gave the two main Gettysburg Address in 1863. Abraham Lincoln. Famous quote, democracy is a government of the people, by the people, and for the people. তারপর যদি আমরা বলি Otto von Bismarck, the first German chancellor, the founder of modern Germany, Otto von Bismarck, known as the man of blood and iron, man of blood and iron. আরেকটা কথা আমরা জানি যে আমাদের উপমহাদেশের একজন মুসলিম শাসক, তিনিও কিন্তু ব্লাড এন্ড আয়রন পলিসি যেটা সেটা অনুসরণ করতো। তার নাম কি? তার নাম হইলো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, বি ফর বলবন, বি ফর ব্লাড এন্ড আয়রন পলিসি ভাবে পড়ছিলাম আমরা। আরেকটা পড়ছিলাম যে আলাউদ্দিন খলজি ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের মধ্যে আমি রাষ্ট্র ঘোষণা করেছিল। কিভাবে মনে রাখতে পারি আমরা? আমি রাষ্ট্র, আলাউদ্দিন খলজি। আ ফর আমি রাষ্ট্র, আ ফর আলাউদ্দিন খলজি। তারপরে কার্ল মার্কস, the father of the modern sociology, socialism, সেটা হলো আমাদের কার্ল মার্কস। মার্কস ওয়ার্কস দ্য ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওয়ার্কস মানে কি? ওয়ার্কস মানে হলো সাহিত্য কর্ম, বা এখানে তার লেখনীকে বোঝানো হচ্ছে, লেখনীকে বোঝানো হচ্ছে।
আচ্ছা, Fidel Castro, the leader of Cuban Revolution. Fidel Castro's Minister of Industry was Che Guevara. Che Guevara's book Guerrilla Warfare. তারপরে আমাদের হইলো জ্যাজেক রুসো। জ্যাজেক রুসোর ফেমাস কোট হলো man is born from but everywhere he is in chains. Famous work Social Contract, Annals of Empire. তারপর যদি আমরা দেখি এখানে Mikhail Gorbachev, the last president of the Soviet Union, he was the proponent of the policies of the glass. Oh, sorry. A second. পেরেস্ট্রোইকা ও হইলো আমাদের গ্লাসনস্ত। পেরেস্ট্রোইকা ও গ্লাসনস্ত যে নীতিটা দিয়েছিল, এটা কে দিয়েছিল আমাদের? এটা দিয়েছিল হইলো আমাদের মিখাইল গর্বাচেভ। গ্লাসনস্ত ও পেরেস্ট্রোইকা যে নীতি যেটা সেটা দিয়েছিল খোলামেলা আলোচনা এবং কিভাবে আরো সংস্কার করা যায় এই বিষয়ে কথা বলা হয়েছিল। উইলিয়াম গ্লাডস্টোন তার বিখ্যাত জাস্টিস ডেলাইট ইজ জাস্টিস ডেনাইড, মানে একেবারে ইম্পর্টেন্ট টপিক ছিল এখানে ইনক্লুড করা হয়েছে। তারপরে আনোয়ার সাদাত, he became the first Muslim to receive the Nobel Peace Prize in 1978. তারপরে মার্টিন লুথার কিং জুনিয়র, he delivered the famous speech I have a dream. আর হলো মার্টিন লুথার, তিনি কে ছিল? তিনি ছিল জার্মান রিলিজিয়াস আমাদের রিফর্মার, আমাদের ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিল কে? ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিল হইলো আমাদের এই যে মার্টিন লুথার। তারপর যদি আমরা দেখি অ্যাঞ্জেলা মার্কেল, the first female chancellor of Germany. তারপরে রিচার্ড নিক্সন, he was involved the Watergate scandal, Watergate কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল। জন এফ কেনেডি, the president of the United States during the Cuban Missiles Crisis. কিউবাতে যখন ক্রাইসিস চলতেছিল সেই সময়কার প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি। পাবলো পিকাসো, he painted Guernica based on the Spanish Civil War. আমাদের স্পেনে যে গৃহযুদ্ধ হয়েছিল তার উপর ভিত্তি করে গুয়ের্নিকা চিত্রকর্মটা তিনি অঙ্কন করেছিল। তো মার্টিন লুথার কিং জুনিয়র আর মার্টিন লুথারে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে কিছু সংবাদপত্র দেওয়া আছে, এজেন্সি ফ্রান্স প্রেস। এখানে কিন্তু এজেন্সি বানানটা কি হবে? এজেন্সি বানান কিন্তু ওয়াই হবে না। এজেন্সি বানানটা কি হবে না? এজেন্সি বানানটা কিন্তু ওয়াই হবে না, এখানে কিন্তু এজেন্সি বানানটা ই হবে। আপনি চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন, আপনার বইয়ে যদি ওয়াই থাকে তাহলে এটা কারেকশন করে নিন, অবশ্যই কিন্তু কারেকশন করতে হবে এটা। তারপরে রয়টার্স, এএফপি, সিএনএন, বিবিসি, এপি, এবিপি, এবিসি নিউজ, ম্যানা, কেএসএনএ, যা যা আছে সবকিছু আপনারা একটু ভালোভাবে এখান থেকে দেখে নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, 2 মিনিট একটু আমি বিরতি দিলাম, তারপরে আমি আবার শুরু করবো। ওয়েট। আর কত? এই ক্লাসের পিডিএফ, হ্যাঁ এই ক্লাসের পিডিএফ আগেও দিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে। এখন ওই যে একটা মিস্টেক ছিল, ওই যে G7 G8 ওইটা মিস্টেক ছিল, আর ম্যাক্সেসে পুরস্কার নিয়ে ওটা মেবি সামথিং একটু মিস্টেক ছিল, সেটা দিয়ে দেওয়া হবে। আর কত? আরো একটু আছে, এটা পড়ার পর আমরা কিছু হিস্ট্রি পড়বো আর কি। যদি আমাদের হিস্ট্রি ওয়ার্ল্ড সিভিলাইজেশন বা ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট একটু এক নজরে শেষ করে দিব আর কি, এটুকুই, এর বেশি কোনো কিছু না। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আর আমি তো জাস্ট ঘুম থেকে উঠে আপনাদের ক্লাস নিচ্ছি, খাওয়া দাওয়া কোনো কিছুই করি নাই এখনো। আচ্ছা যাই হোক, আমাদের 2 মিনিট মনে হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি যেখানে ছিলাম অ্যাকচুয়ালি। কোথায় জেনেছিলাম আমরা? এই যে, তো এপিপি, এবিসি নিউজ, মেনা, কেসিএনএ, এসপিএ, ইন্টারফ্যাক্স, তাস, ওয়েফা, এগুলো আপনি কি করবেন? একটু নিজ দায়িত্বে সবগুলো করে নেবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আমার কথা কি শোনা যাচ্ছে?
আচ্ছা, আমি যে স্পিকারে কথা বলছিলাম এটা কি শোনা যাচ্ছে? আমি তো দেখতেছি এটা লাইট অফ, তার মানে কি চার্জ নাই? আচ্ছা, এখন দেখেন তো সবকিছু কি ঠিকঠাক আছে? এখন কি ঠিকঠাক আছে? আচ্ছা আচ্ছা, ঠিকঠাক থাকলেই হলো। শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, যাই হোক, এখান থেকে ইনফরমেশন গুলো আপনি একটু নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে নেবেন। তারপর দেখেন এখানে দেওয়া হয়েছে র্যাডক্লিফ রেখার মাধ্যমে কোন কোন দেশ বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ ভারত, বাংলাদেশ মিয়ানমার, ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর ভাগ করা হয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দেখেন লাইন অফ কন্ট্রোল নরমালি মনে রাখতে পারবেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা আপনি কিভাবে মনে রাখবেন জানেন? অ্যাকচুয়াল, চ ফর কি, চ ফর চীন, চ ফর চীন, চ ফর চুয়াল, চ ফর চীন, চ ফর চুয়াল। তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, এটা হলো ভারত চীন, বা ম্যাকমোহন লাইন, এটা হইলো কি ভারত চীন। তারপর ডুরান লাইন, এটা হলো আমাদের পাকিস্তান আফগানিস্তান। আমার সময় এরকম করে পড়ছিলাম যে ডুরান লাইন যেটা আপা আপা পাকিস্তান আফগানিস্তান, মানে আফগানিস্তান আর পাকিস্তান আপা। ব্লু লাইন লেবানন ইসরায়েল, সনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো, গ্রিন লাইন তুর্কি তুর্কি গ্রিস সাইপ্রাস। তারপর 24তম অক্ষরেখা ভারত পাকিস্তান, 49তম অক্ষরেখা কানাডা যুক্তরাষ্ট্র, যেটা দীর্ঘতম সীমান্ত। আচ্ছা, তো এখানে আমি এগুলো আগে পড়াছিলাম আপনাদেরকে, জাস্ট এক নজরে দেখে নেবেন। দেশ বিভক্তিটা কোনো কিছু ইনফরমেশন নাই, কত সালে দেশ বিভক্তি হয়েছে, কোনটা থেকে কোনটা কি হয়েছে, এটা একটু দেখে নেবেন। গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর, এটা ভাই অনেক কষ্ট করে একটু বের করা হয়েছে। জেনেভা সুইজারল্যান্ডে যা যা আছে সব একসাথে দেওয়া হয়েছে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে যা যা আছে সব একসাথে দেওয়া হয়েছে, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে যা যা আছে সব একসাথে দেওয়া হয়েছে, লন্ডন যুক্তরাজ্যে যা যা আছে সব একসাথে দেওয়া হয়েছে। এখান থেকে সুন্দর করে একটু আপনারা নিজের মতো করে কমন দিয়ে এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়েছিলাম আর কি, কনফিউশন একটা পিডিএফ দিয়েছিলাম। কনফিউশন পিডিএফ এ কিন্তু দেওয়া ছিল যে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে কোন কোন গুলা আছে, অর্থ সংক্রান্ত যে বিষয়গুলা, তারপর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নারী শিশু সংক্রান্ত যে ব্যাপারগুলা, জেনেভা সুইজারল্যান্ড ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, ওই বিষয়টা একটু ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমি একটু নিচের দিকে আসি। অনেকগুলো দেওয়া আছে। তারপর গুরুত্বপূর্ণ দেশ রাজধানী, দেখেন ভাই কোনটা পরীক্ষায় আসবে আমরা কেউ নিজেরাও জানি না। আপনি যদি বেশি বেশি পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন এই যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে হইলো আমাদের দক্ষিণ আমেরিকা, তারপরে স্ক্যান্ডিনেভিয়া, নর্ডিক, তারপরে আমাদের রয়েছে আরো কিছু এই যে মধ্যপ্রাচ্যের দেশ, দূরপ্রাচ্যের দেশ, এগুলো আপনি পড়তে পারেন সবগুলো। যদি সব না পড়তে চান তাহলে আমার দেওয়া যে স্লাইডটা আছে এটা আপনি ভালোভাবে পড়ে নিতে পারেন। হতেও পারে এখান থেকে কমন আসতে পারে। আমি অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো এখানে দিয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে আমি দিয়েছি, তো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটা আমাদের প্রথম পর্ব শেষ হইলো। আমাদের দ্বিতীয় পর্বে যাব একটু আমরা। দ্বিতীয় পর্বে যে মানে তৃতীয় পর্ব আর কি, তিনটা স্লাইড আমাদের ছিল, তো এটা আমরা একটু দেখি, ওয়েট। আচ্ছা, গ্লোবাল সিভিলাইজেশন, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক কম, প্রশ্ন তেমন একটা আসে না বললেই চলে। তো গ্লোবাল সিভিলাইজেশন, এক কথায় মেসোপটেমিয়া সিভিলাইজেশনের মধ্যে চারটা সিভিলাইজেশন ছিল, মেসোপটেমিয়ার মধ্যে যা যা আছে সবকিছু বারবার পড়ে নেবেন। অন্যগুলো পড়ে তারপর এটা পড়েন। মেসোপটেমিয়া তেমন একটা মানে সভ্যতা অ্যাকচুয়ালি তেমন একটা গুরুত্বপূর্ণ না, নর্মালি জাস্ট কোনটা কোথায় অবস্থান করতেছে এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি পড়া উচিত, কারণ কোশ্চেন কোথায় কখন কিভাবে দেয়, প্যাটার্ন চেঞ্জ করতে পারে, তাই না? তো এই যে কোন সভ্যতার কি কি গুরুত্বপূর্ণ অবদান, আমি আবারও বলতেছি, এখান থেকে আপনার কি কি পড়তে হবে, কোন সভ্যতার কি কি গুরুত্ব অবদান, কোন সভ্যতা কোথায় অবস্থান করতেছে, এই ইনফরমেশন গুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলেই হয়ে যাবে। তারপর আর কোনো কিছু এখান থেকে লাগবে না। তো আমি আপনাদেরকে পড়াবো, চলেন। আচ্ছা, আমি একটু রেনেসা থেকে পড়ে আপনাদের। রেনেসা, রেনেসা শব্দের অর্থ মাঝে মধ্যে চলে আসে। তো রেনেসার শব্দের অর্থ এখানে আসতে পারে রিবার্থ, এটাও থাকতে পারে, রিফরমেশনও থাকতে পারে। যদি রেনেসা শব্দের অর্থ দুইটাই থাকে, যে পুনর্জন্ম ও পুনর্জাগরণ, তো পুনর্জাগরণ যেটা সেটাই আপনারা অবশ্যই দাগাবেন, পুনর্জাগরণ দাগাবেন। আর নর্মালি পরীক্ষায় আসলে রিবার্থই থাকে আর কি ইংরেজির ক্ষেত্রে।
আচ্ছা, তারপরে যদি আমরা দেখি চলেন দ্য সিটি অফ ফ্লোরেন্স, কারণ রিফরমেশন এটা আবার অন্য আরেকটা আন্দোলনের সাথে সম্পর্কিত। আমাদের খ্রিস্টানদের যে আন্দোলন যে এটা হয়েছিল আর কি, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক দুটো ভাগ হয়ে যায়, এটা কিন্তু আবার প্রোটেস্ট্যান্ট আন্দোলন বলা হয় আর কি, রিফরমেশন মুভমেন্টও বলা হয়। সেজন্য এটা রিবার্থ যে ইংরেজি শব্দ এটাই পারফেক্ট। আশা করি এটাই পরীক্ষায় থাকবে। তো রেনেসাঁ শব্দের অর্থ কি? রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জন্ম বা পুনর্জাগরণ। তাহলে এখানে কিসের পুনর্জাগরণের কথা বলা হচ্ছে? এখানে গ্রিক রোমান সভ্যতার পুনর্জাগরণের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি ইতিহাসে যাব না, আমি নর্মাল যেগুলো পড়ানো উচিত সেগুলো পড়াই। এখানকার সাথে দুইজন ব্যক্তি জড়িত, সেটা হলো আমাদের নিকোলা ম্যাকিয়াভেলি। নিকোলা ম্যাকিয়াভেলি জড়িত। আর একজন জড়িত, সেটা হলো আমাদের লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি এটার সাথে আমাদের জড়িত। তো নিকোলা ম্যাকিয়াভেলির গ্রন্থ দা প্রিন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবেন। লিওনার্দো দা ভিঞ্চির যে কার্যকলাপ গুলো, তিনি কিন্তু একই সাথে পেইন্টার এবং সায়েন্টিস্ট দুইটাই ছিল। তার যে চিত্রকর্মগুলো, আমাদের মোনালিসা, দ্য লাস্ট সাপার, তারপরে ভিক্টোরিয়ানো মানব, তারপরে আমাদের লেডি উইথ অ্যান এয়ারমাইন, তারপরে ভার্জিন অফ দ্য রকস, এই সবগুলো আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে ভালোভাবে। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই একটু রিফরমেশন মুভমেন্ট। রিফরমেশন মুভমেন্ট মানে কি? রিফরমেশন মুভমেন্ট মানে হলো ক্রিশ্চিয়ান রিলিজিয়াস যে রিফর্ম মুভমেন্ট, সেটাই। এটার নেতা কে ছিল? নেতা ছিল হলো মার্টিন লুথার। খ্রিস্টান ধর্ম সেই সময় অনেক বেশি অন্ধকারের মধ্যে পড়ে যায়। মধ্যযুগকে খ্রিস্টান ধর্মের যুগও বলা হয় এবং অন্ধকার যুগও বলা হয়। প্রাচীন কালে তুলনামূলকভাবে যে উন্নতি হয়েছিল বিজ্ঞানের দিক দিয়ে সকল ক্ষেত্রে, মধ্যযুগে তেমন একটা হয় না ইউরোপে, কারণ ধর্ম নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। তারপর ওয়েস্টফেলিয়া মোট 3টা চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েস্টফেলিয়াদের মধ্যে যে চুক্তিগুলো ছিল তার নাম কি? ট্রিটিগুলো, পিস অফ মনস্টার, মনস্টার ট্রিটি এন্ড দা ওসনাবর্গ ট্রিটি। তারপরে গ্লোরিয়াস রেভলিউশন এটা কোথায় হয়েছে? গৌরবময় বিপ্লব এটা হইলো আমাদের ব্রিটেনে হয়েছে। কোথায় হয়েছে? ব্রিটেনে হয়েছে। যার ফলে কি হয়েছে? দ্য হিস্টোরিক বিল অফ রাইটস সাইন্ড ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে এই যে বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়। বিল অফ রাইটস কিন্তু দুইটার সাথে সম্পর্কিত, একটা হলো আমেরিকা আর একটা হইলো আমাদের ব্রিটিশটা হলো বিল অফ রাইটস, আমেরিকাটাও বিল অফ রাইটস। আমেরিকার যে বিল অফ রাইটস এটাকে বলা হচ্ছে কি? দ্য ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন আর কারেক্টিভলি নোন অ্যাজ দ্য ইউনাইটেড স্টেটস বিল অফ রাইটস। আমেরিকার সংবিধানের যে প্রথম 10টা সংশোধনী, এই 10টা সংশোধনী অ্যাকচুয়ালি কি নামে পরিচিত? এই সংশোধনীগুলো অ্যাকচুয়ালি পরিচিত হইলো ইউএস বিল অফ রাইটস নামে। তারপরে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, অন জুলাই 4, 1776 দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাপ্রুভড বাই কংগ্রেস। কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়েছিল। কংগ্রেস কিন্তু দুটো ভাগে বিভক্ত, একটা হলো কি আমাদের সিনেট আর একটা হলো আমাদের কি প্রতিনিধি সভা, রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তারপরে জুলাই 4 is celebrated as Independence Day and National Day in the United States. ইউনাইটেড স্টেটসে জুলাই 4 কিছু পালন করা হয় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। থমাস জেফারসন, the author or proclaimer of the declaration হবে না, proclamation of independence, proclamation of independence। proclamation শব্দটা যুক্ত হবে কখন? যখন বলা হবে অফিশিয়ালি। জর্জ ওয়াশিংটন, দ্য হিরো অফ দ্য আমেরিকান ইন্ডিপেন্ডেন্স, আমরা কিছু আগে পড়লাম। তারপরে ব্রিটেন রিকগনাইজ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য ফার্স্ট পিস অফ প্যারিস ট্রিটি সাইন্ড ইন 1783। প্রথম প্যারিস চুক্তির মাধ্যমে স্বীকৃতি প্রদান করেছে। তারপরে ইন 1886 ফ্রান্স গিভড the Statue of Liberty to the United States in celebration of century of American independence. Statue of Liberty আর একটা হইলো আমাদের কিছুক্ষণ আগে যেটা আমরা পড়ে আসলাম, আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি। আইফেল টাওয়ার অবস্থান করতেছে প্যারিস ফ্রান্সে, যেটা প্রদান করে আমেরিকা তাদের উপলক্ষে, অ্যাকচুয়ালি ফরাসি বিপ্লব উপলক্ষে, শতবর্ষ উপলক্ষে। আর আমেরিকায় অবস্থান করে স্ট্যাচু অফ লিবার্টি, এটা উপহার দেয় কে? এটা উপহার দেয় হইল ফ্রান্স তাদের স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি আমেরিকান সিভিল ওয়ার। ডিউরিং দ্য সিভিল ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ওয়াজ আব্রাহাম লিঙ্কন। In 1863 আব্রাহাম লিঙ্কন abolished slavery in United States, দাস প্রথা বিলুপ্ত করেছেন। তারপর ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। ফ্রেঞ্চ রেভলিউশনের পিছনে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ সবগুলোই ছিল। সেই সময়কার রাজারা যারা ছিল তারা নিজেদেরকে সকল ক্ষমতার অধিকারী মনে করতো। তারা মনে করতো তারাই হইলো কি স্রষ্টা প্রদত্ত, সো তারা কোনো ভুল করতে পারে না, তাদের ভুল ধরা মানে স্রষ্টার ভুল ধরা, এরকম মনোভাব নিয়ে কাজ করতেছিল। ষোড়শই এরকম মনোভাব নিয়ে ঘোষণা করেছিল আমি রাষ্ট্র, এবং আমাদের চতুর্দশ লুই ঘোষণা করেছিল আমি রাষ্ট্র, আর ষোড়শ লুই বলেছিল কি? ষোড়শ লুই বলেছিল আমি যা করি তাই আইন। তো আমি রাষ্ট্র কথাটা কার সাথে যুক্ত? চতুর্দশ লুই। আর ষোড়শ লুই এর সাথে যুক্ত কি? আমি যা করি তাই আইন, এইটা যুক্ত ছিল তার সাথে।
এটা একটু আমরা দেখে নিব। আর এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কার জন্ম হয়? এই জন্ম হয় হইল আমাদের নেপোলিয়নের। ফরাসি বিপ্লবের শিশু বা সন্তান বলা হয় কাকে? নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের শিশু বা সন্তান বলতে সেই সময় তার বয়স কম ছিল এমন কিন্তু কোনো কিছু না। সেই সময় তার বয়স কম ছিল এমন কিন্তু কোনো কিছু না। তাহলে কিরকম? তার জন্মই তো 69 হয়েছে, কবে আমাদের এটা 89 হয়েছে, তো 20 বছরের মতো হয়ে গেছে আর কি। তো বয়সের ব্যাপার না, ব্যাপারটা হইলো কি যে এই ফরাসি বিপ্লব যে আমরা করতেছি, আন্দোলন করতেছি, এর মধ্য দিয়ে এই ব্যক্তিটা কি করলো? ক্ষমতা গ্রহণ করলো। মানে এমনটা হইলো যে ফরাসি বিপ্লবের মাধ্যমেই সে আসছে। তো এই জন্য অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফরাসি বিপ্লবের সন্তান বা আমাদের ফরাসি বিপ্লবের শিশু বলা হচ্ছে কাকে? ফরাসি শিশু বলা হচ্ছে হইলো নেপোলিয়নকে। তো ব্যাপারটা হয়েছে কি, ফরাসি বিপ্লবের শিশু কি অন্য কেউ বলছে এমন কিন্তু না। ফরাসি বিপ্লবের শিশু তারপর সন্তান, এই কথাটা কিন্তু নেপোলিয়ন নিজেই বলছে। নেপোলিয়ন নিজেই ফরাসি বিপ্লবের শিশু বলে নিজেকে উল্লেখ করেছে, আবার নিজেই নিজেকে কি করেছে? ধ্বংসকারক হিসেবে উল্লেখ করেছে। ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য কি ছিল? ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রকে হটিয়ে কি করা, এখানে রাজতন্ত্র সামন্ততন্ত্রকে হটিয়ে এখানে কি করা? গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে ফ্রান্সকে প্রজাতন্ত্র করা, সামন্ততন্ত্র বিলোপ করা, পুঁজিবাদের সৃষ্টি করা। কিন্তু পরবর্তীতে কিন্তু এই নেপোলিয়নই আবার কি করে? নেপোলিয়ন কিন্তু আবার ইতালি অধিকার করে 1804 সালে আবার কিন্তু এই যে দুইটা দেশেরই কি করে? নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে, আর তাকে গ্রহণও করে নিয়েছিল। কারণ ব্যাপারটা এরকম ছিল যে দীর্ঘদিন ধরে বিপ্লব চলতেছিল, তো বিপ্লব চলার কারণে অনেক লোক ছিল যারা বিপ্লবের বিপক্ষে অবস্থান করতেছিল, যে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে বিপ্লবটা। তো আমাদের খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কি করা, মানে কোন একটা সিদ্ধান্তে চলে আসা আর কি, এরকম ব্যাপারটা। তো দেখেন এখান থেকে লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি এটা আসতে পারে। তারপরে এটা দিয়েছিল কে? দিয়েছিল হইলো আমাদের জ্যাক রুসো। আর এই ফরাসি বিপ্লবের জনক বলা হয় কিন্তু এই জ্যাক রুসোকে। ফরাসি বিপ্লবে দার্শনিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের গ্রন্থ রচনা করার মাধ্যমে, যেটা মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। আচ্ছা, তারপরে এই এটার মাধ্যমে কি হয়ে যায়? ষোড়শ লুইকে ফাঁসি দেওয়া হয়, গিলিটনে ফাঁসি দেওয়া হয় তাকে। আচ্ছা, বুকস রিলেটেড টু দ্য রেভলিউশন, জ্যাক রুসো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, তারপরে চার্লস ডিকেন্স, আ টেল অফ টু সিটিজ, তারপরে মন্টেস্কু, দ্য স্পিরিট অফ লস। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। নেপোলিয়ন বোনাপার্ট, বর্ন 1769, দ্য আইল্যান্ড অফ কোর্সিয়া, নিকোসিয়াতে জন্মগ্রহণ করলো। তার নিক নেম হইলো লিটল কর্পোরাল। তারপরে এক্সাইল টু দ্য আইল্যান্ড অফ এলবা 1814 তিনি কি হয়েছে? প্রথম তাকে নির্বাচিত করা হয়েছে। কোথায় করা হয়েছে? সেন্ট এলবা দ্বীপে। এটা একটু বাংলাতে মনে রাখবেন, এলবা। এলবা এ প্রথম না, প্রথম অক্ষর এ, এলবা, এলবাতে প্রথম। তারপরে এক্সাইল টু দ্য আইল্যান্ড অফ সেন্ট হেলেনা। তারপরে কোথায়? হেলেনা। হেলেনাতে পরবর্তীতে দিয়েছে, হেলেনাতে কি করেছে? পরবর্তীতে দিয়েছে এবং সেখানে সে মারা গিয়েছে। আর এটার ক্ষেত্রে মনে রাখতে কিভাবে? কর্সিকা, পদে হইল শুরু। পদে কি? পদে শুরু। পদে শুরু, জন্ম সেন্ট এলবা। বানানটা এরকম করে লিখতে পারেন যে এলবা, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। এ দিয়ে শুরু, এখানে প্রথম তাকে কি করা হয়? নির্বাচিত করা হয়। আপনার মনে না থাকলে আমি যে আউল ফল পেছাল পাচ্ছি না, এই পেছাল বগুড়ার ভাষা আর কি, এই কথাটাই আপনার এমনিতেই মনে থাকবে। তবে এখানে কোঠা যেগুলো ছিল, কোর্স যেগুলো ছিল আর কি, কোঠা না, কোর্স যেগুলো ছিল আমরা একটু যদি দেখি, এখানে গিভ মি আ মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। তারপর ইম্পসিবল ইজ a word to be found in a false dictionary. I am the revolution, এটা অনেক সুন্দর। I am the revolution, give me a গুড, এটা তো গুড মাদার অথবা শিক্ষিত মাদার, শিক্ষিত জাতি উপহার দিব। আচ্ছা, গুড হয়ে গেছে এখানে এডুকেটেড মাদার আর কি। শিক্ষিত মাদার একটা আমি শিক্ষিত জাতি উপহার দিব, যদিও শিক্ষিত মা জাতি, শিক্ষিত জাতি উপহার দিতেই পারে না, কারণ শিক্ষিত মা তো বসের আন্ডারে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায়, তাই না? তারপরে আমরা যদি দেখি যে জ্যাকোবেন ক্লাব কি ছিল? টু এস্টাবলিশ অ্যাবসোলিউট ডেমোক্রেসি, ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল কে? আমাদের জ্যাকোবেন ক্লাব। টিপু সুলতান দ্য রুলার অফ, টিপু সুলতান কোথাকার শাসক ছিল? টিপু সুলতানের সময় ছিল মেবি হইলো ওই যে একটা নীতি ছিল না, যে নীতির মাধ্যমে একের পর এক সবগুলো অঞ্চল দখল করে নেওয়া হচ্ছিল আর কি। মেম্বার অফ জ্যাকোবেন ক্লাব, ইনিও জ্যাকোবেন ক্লাবের সদস্য ছিল। আমাদের সেই সময় ব্রিটিশ অনেক বেশি আধিপত্য বিস্তার করতেছিল, সেই সময় কিন্তু এই যে জ্যাকোবেন ক্লাবের সদস্য টিপু সুলতান ফ্রান্সের সাহায্য সহযোগিতা কিন্তু চেয়েছিল। আচ্ছা, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট বিগান ইন ইংল্যান্ড, এটা প্রশ্ন আসতে পারে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায় হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট বিগান ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে হয়েছে এটা। দ্য টার্ম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট, ফ্রান্সের ফ্রেঞ্চ ডিপ্লোমেট দ্বারাই কিন্তু সর্বপ্রথম শিল্প বিপ্লবের যে কথাটা এটা সূচনা হয়েছে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড ডিস্ট্রয়েড ট্র্যাডিশনাল কটেজ ইন্ডাস্ট্রিজ,
দ্য সাবকন্টিনেন্ট। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমাদের সাবকন্টিনেন্টে যে আমাদের ট্রেডিশনাল যেগুলো ছিল আর কি, শিল্প টিল্প হ্যান ত্যান যা ছিল, অর্থাৎ বলতে পারি আমাদের যে লোকশিল্প বলতে পারি, আমাদের যে শিল্পগুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেল দেয়। দ্য ইনভেন্ট অফ স্টিম ইঞ্জিন, জেমস ওয়াট কি করেছে? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছে। স্টিম ইঞ্জিন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তারপরে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি কি আবিষ্কার, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি কি আবিষ্কার, এটা একটু আমরা সুন্দর করে দেখে নিব। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি কি আবিষ্কার, এটা আমরা একটু ভালোভাবে দেখে নিব, তাহলেই হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি ব্যাটেল অফ ট্রাফালগার থেকে প্রশ্ন আসতে পারে এরকম করে যে ট্রাফালগার অন্তরীপ অবস্থানটা কোথায়? ট্রাফালগার আচ্ছা, আমি তো একটানা পড়ে যাচ্ছিলাম। এখন ঠিক আছে? দুঃখ। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দ্রুত টানার চেষ্টা করতেছি, তো আপনারা এগুলো পড়ে নিলেই পারবেন আর কি। তো ট্রাফালগার, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ট্রাফালগার স্কোয়ার, ট্রাফালগার অন্তরীপের অবস্থান কোথায়? অন্তরীপ মানে কি? অন্তরীপ মানে হইলো স্থলপথ ক্রমশ শুরু হয়ে জলপথে এসে মিশে যায়, এটাকে কি বলা হচ্ছে? অন্তরীপ বলা হচ্ছে। এটাই হইলো আমাদের কি? অন্তরীপ। আর এই ট্রাফালগার অন্তরীপের অবস্থান কোথায়? স্পেনে অবস্থান করতেছে ট্রাফালগার অন্তরীপ। আর ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? লন্ডন, ইউনাইটেড কিংডম। তারপর যদি আমরা দেখি ফার্স্ট আফিম ওয়ার আর সেকেন্ড আফিম ওয়ার আমরা একটু দেখে নেব। আফিম ওয়ার অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে? আফিম যেটা, আফিম প্রথমে কি কাজে ব্যবহার করা হইতো? ঔষধি কাজে ব্যবহার করা হইতো আফিমটাকে। পরবর্তীতে এই আফিমটা কি হয়ে যায়? নেশায় ব্যবহার করা হয়। মানে আফিমটা যে আফিমটাতে যেন নেশা করা হয়, এটাও ঢুকিয়ে দেওয়া হয় হলো চীনের মধ্যে আর কি। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে জানেন? ব্যাপারটা হইলো যে চীন অ্যাকচুয়ালি সব দিক দিয়ে অনেক বেশি উন্নত ছিল। চীনের চাটা অনেক বিখ্যাত ছিল। ব্রিটেন থেকে প্রচুর পরিমাণ চীনের চা কি করা হইতো? আমদানি করা হইতো। এর বিনিময়ে ব্রিটেন কিছুই আমদানি করতো না। যার কারণে বাণিজ্যে একটা ঘাটতি দেখা দেয় তাদের মধ্যে আর কি, অসমতা দেখা দেয়। এই জন্যই প্রবলেমটা কি হয়েছে? এই জন্য প্রবলেমটা হয়েছে যে না, তারা তো কিছু আমাদের থেকে আমদানি করতেছে না, তাদেরও আমদানি করা উচিত। এই জন্য তারা আফিমের নেশাটা আমাদের মধ্যে ঢোকাই দেয়। এগুলো কি? এগুলো হলো পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি জানেন? প্রত্যক্ষ কারণ হইলো আহ প্রত্যক্ষ কারণ ব্রিটেন চাচ্ছে কি? ব্রিটেন চাচ্ছে যে হইলো চীনেও কি করা? চীনেও হইলো আধিপত্যটা বিস্তার করা। চীনেও কি করা? আধিপত্যটা বিস্তার করা। আমি মনে হয় ভুলে আমেরিকা বলে ফেলতেছি। আচ্ছা থাক, আমেরিকা না, এটা হলো ব্রিটেন। আশা করি এটা আপনারা জানেন এই কাহিনীগুলো। আমি অনেক চিল্লাই চিল্লাই বলছি এগুলো, এখন আর বলতে পারলাম না, দুঃখিত। তো এগুলো একটু জাস্ট নর্মালি দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের নাম কি ছিল? দ্য গ্রেট ওয়ার। কারণ এখনো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হইলে আমরা প্রথম যেটা আছে সেটার নাম প্রথম কেন দেবো? প্রথমটার নাম নর্মালি একটা থাকবে, যখন দ্বিতীয় আরেকটা হবে তখন সেটার নাম প্রথম হয়ে যাবে। তো এটা হলো আমাদের কি? ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, দ্য গ্রেট ওয়ার। এটা শুরু হয়েছে কবে আমাদের? জুলাই 28, 1914, নভেম্বর 11, 1918 পর্যন্ত এটা চলমান ছিল। আর অফিসিয়ালি এন্ডেড অন জানুয়ারি 10, 1920। তারপর দেখো এগুলোতে কি কি হয়েছিল, আমি এগুলো অনেক বলছি, এখন আর বলতে পারলাম না, দুঃখিত। কারণ প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এখান থেকে জাস্ট ওই যে কাইজার, মিকাডো, তারপরে হইলো জার, এটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। সেন্ট্রাল পাওয়ার্স এ যারা যারা আছে সেটা একটু দেখবে তোমরা। অ্যালাইড পাওয়ার্স এ কে কে আছে সেটা দেখবা। তারপর ইম্পর্টেন্ট ফিগার কে কে ছিল? ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল, তারপর ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার, রাশিয়ান জার কে ছিল, জার্মান কাইজার কে কে ছিল, এগুলো আমাদের একটু দেখতে হবে। তারপরে আমাদের হইলো ব্যালফোর ডিক্লারেশন, এটা আমাদের আমাদের প্যালেস্টাইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যালফোর ডিক্লারেশন অ্যাকচুয়ালি কি? ব্যালফোর ডিক্লারেশন হইলো ইহুদিদের জন্য একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কোথায় প্রতিষ্ঠা করা? প্রতিষ্ঠা করা হইলো মধ্যপ্রাচ্যে। বেলফোর একজন ছিল ব্যক্তির নাম, যে ছিল হইলো আমাদের পরবর্তীতে প্রধানমন্ত্রী হয় অবশ্য। তিনি প্রথমে কি ছিল? প্রথমে ছিল হইলো ফরেন সেক্রেটারি এট দ্য টাইম, যে সময় লেখছে সেই সময় তিনি ফরেন সেক্রেটারি ছিল। তো ফরেন সেক্রেটারি তিনি ছিল আর কি, তিনি লেখেন এটা। তো এটা কিসের জন্য লেখলো? যে খুদাই কিসের জন্য এখানে নির্মাণ করা হবে? আমরা জানি যে 1917 কি হয়েছে? 1917 আমাদের যে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলো আমাদের প্যালেস্টাইন, এটা অধিকার করে নেয় কি? অধিকার করে নেয় ব্রিটিশরা।
ভাইয়া ব্রিটিশদের অবস্থা তো সেই সময় অনেকটা খারাপ ছিল, প্রথম বিশ্বযুদ্ধে এত বেশি তারা মানে সবগুলো অঞ্চল কিভাবে দখল করতেছিল, এর পেছনে কারণ হলো একজন ইহুদি ব্যক্তি যার নাম হলো কি চিম ওয়াইজম্যান। এই চিম ওয়াইজম্যান অ্যাসিটন নামক একটা বিস্ফোরক আবিষ্কার করে। এই অ্যাসিটন নামক একটা বিস্ফোরক আবিষ্কার করার ফলে ব্রিটিশ একের পর এক সবগুলো অঞ্চল দখল করে নিতে থাকে। তো দেখো তার পরবর্তীতে লন্ডনে কি করা হয়, চিম ওয়াইজম্যানকে সংবর্ধনা দেওয়া হয়, যে এত ভালো কাজ করে সংবর্ধনা দিবে না, অবশ্যই সংবর্ধনা দিবে। এই সংবর্ধনা অনুষ্ঠানে চিম ওয়াইজম্যান বলছিল যে আমার কি দরকার, আমি আপনার কাছে একটা দাবি করলাম যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সে সময় তো ইসরায়েল ছিল না, জেরুজালেম বা প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিস ল্যান্ড খ্যাত যে ভূমি যেটা আর কি, সেখানে আপনি কি করেন একটা আমাদের জন্য জাতি রাষ্ট্র গঠন করে দেয়। তো সে এত কিছু করলো আমাদের বিশ্বযুদ্ধে, তার জন্য আমরা এই একটা কাজ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। সেই জন্য কি করা হয়, সেই জন্য বলা হয় যে আচ্ছা ঠিক আছে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এখানে। তখন ওটার ঘোষণা দেওয়া হয়। আর এই বেলফোর ঘোষণাতে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে ইউনাইটেড স্টেটস। এটাই ছিল বেলফোর ঘোষণার কাহিনী। কত সালে কত তারিখ দেখে নিন ভালো করে, নভেম্বর 2, 1917। তারপর লিগ অফ নেশনস গঠন করা হয়। লিগ অফ নেশনস গঠন করা হয় কবে, 1920 বা 19, দুইটাই সঠিক উত্তর। দুইটা কখনো একসাথে থাকবে না। এটার প্রপোজার কে ছিল আমাদের, এটার প্রতিষ্ঠাতা বলতে পারি বা এটার সবকিছু ইয়ে করেছিল কে, কাজ করেছিল হইলো আমাদের উড্রো উইলসন। উড্রো উইলসন যিনি প্রেসিডেন্ট ছিল হইলো 28তম ইউনাইটেড স্টেটস এর। উড্রো উইলসন বা উদ্যোক্তা দেশ আমাদেরকে, উদ্যোক্তা ছিল কে, প্রপোজার কে ছিল উড্রো উইলসন। উদ্যোক্তা দেশ হয়েও সদস্য হয় নাই। Despite being the proponent of the Monroe Doctrine, the United States was not a member. এই মনরো ডক্ট্রাইনের জন্য কি হয় নাই, মনরো ডক্ট্রাইনের জন্য তাকে সদস্যপদ গ্রহণ করতে দেয় নাই কংগ্রেস। কিসের জন্য দেয় নাই? মনরো ডক্ট্রাইনটা কি? মনরো ডক্ট্রাইন বা মনরো মতবাদ হইলো যে আমাদের উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এখানে ইউরোপীয়রা এসে কোনো আধিপত্য বিস্তার করতে পারবে না, ইউরোপীয়দের কি করতে দেওয়া যাবে না, আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। এই মনরো ইনি কিন্তু একজন ইয়ে ছিল আর কি, প্রেসিডেন্ট ছিল, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট ছিল ইনি, পরপর দুইবার, 16তেও নির্বাচিত হয়েছিল, 20এও নির্বাচিত হয়েছিল। তিনি প্রেসিডেন্ট ছিল, ইনি এই কথাগুলো বলছিল। এটা কিন্তু 1816 দিকে। তো এই কথাগুলো বলছিল আর কি, যার কারণে পরবর্তীতে কিন্তু ইয়ে করা দেয় নাই, মনো ডক্ট্রাইনের কারণে ইউনাইটেড স্টেটস কে মেম্বার হতে দেওয়া হয় নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু শেষ সময়কালটা একটু দেখে নাও। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমি অনেক আলোচনা করছি, আর আমি আলোচনা করতে পারলাম না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রথম কারণ কি ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রথম কারণ ছিল হইলো আমাদের সেভার্স ট্রিটি, যেটা ছিল আর কি, সেটা ছিল আমাদের। তারপরে ছিল হইলো চাওফিনিজম, তারপরে ছিল এই যে চীন জাপানের যে বাণিজ্যিক ঘাটতি যেটা, এগুলো কারণ ছিল আর কি। তারা চাচ্ছিল যে আবারও পুনরায় যুদ্ধ অবস্থায় ফিরে যেতে এবং সেভার্স সন্ধি বা সেভার্স চুক্তি যেটা, এটা কি করা, বাতিল করতে। তো এগুলো কাহিনী ছিল আর কি। তো অক্ষশক্তি মিত্র শক্তি। তারপর এখানে একটু ঝামেলা লাগতে পারে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যদি তোমাকে কোশ্চেন করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রথম ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল, তার নাম হইলো কি আমাদের চেম্বারল্যান্ড। চেম্বারল্যান্ড। আর দ্বিতীয় হলো ওয়েস্টন চার্চিল। তারপরে আসছে হইলো ক্লেমেন্ট চ্যাটলি। ক্লেমেন্ট চ্যাটলি যখন নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বলেছিল যে আমাদের ভারতকে কি করবে, স্বাধীনতা প্রদান করবে। এই যে ক্লেমেন্ট চ্যাটলি, পরবর্তী ক্লেমেন্ট চ্যাটলির নেতৃত্বে কিন্তু 3 সদস্য বিশিষ্ট 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা দেওয়া হয়, কিন্তু সেটা পরবর্তীতে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। ইউএস প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তারপর হেনরি এস ট্রুম্যান। হিরোশিমা ও নাগাসাকিতে যখন বোমা হামলা করা হয় তখনকার প্রেসিডেন্ট ছিল হ্যারি এস ট্রুম্যান। তারপর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তারপরে হলো আমাদের ইতালিয়ান প্রাইম মিনিস্টার, দেখে নেবে একটু এক নজরে। এখানে আর পড়ানোর মতো কোনো কিছু নাই। অ্যাডলফ হিটলার সম্পর্কে একটু দেখে নিবা, বেনিটো মুসোলিনি সম্পর্কে একটু দেখে নিবা, ফ্যাসিজম সম্পর্কে একটু দেখে নিবা, তাহলে হয়ে যাবে। ইনার স্লোগান ছিল ওয়ান নেশন ওয়ান স্টেট ওয়ান লিডার। চাউভিনিজম যে কথাটা বললাম সেটা হলো আমাদের উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ কার মধ্যে ছিল? উগ্র জাতীয়তাবাদ হিটলারের মধ্যে ছিল। হিটলারের মধ্যে জার্মান হলো ইউরোপের সুপিরিয়র, বাকি সব হইলো ইনফেরিয়র। আচ্ছা, আমি তেমন একটা বোঝালাম না, জাস্ট ইনফরমেশন যা আছে এগুলো পড়লেই হয়ে যাবে। যদিও এগুলো থেকে প্রশ্ন তেমন একটা প্রশ্ন কমন আসে না। দেশ সম্পর্কে ইনফরমেশন ভালো করে নেবা, তারপরে এই যুদ্ধ সম্পর্কে হালকা হালকা করে দেখে নেবা, সিভিলাইজেশন সম্পর্কেও একটু হালকা হালকা ইনফরমেশন দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। আর আমি যেগুলো দিছি আন্তর্জাতিকে সবগুলো একটু পড়ার ট্রাই করবা, আগে যেগুলো দিয়েছিলাম। আর এখন আবার দিব আমি আজকে রাতের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী একটু বোল্ড করে করে, একেবারে বই স্টাইল যেটা, ওটা তোমাদেরকে আমি দিয়ে দিব ওইটা। আর বইটা আমাদের আসতে একটু দেরি হবে, এটা তো আমি বলেছি। তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী, আর বাংলাদেশ বিষয়াবলী কিছু অংশ বাদ ছিল, সেগুলো আমরা যা দিছি সেগুলো ভালোভাবে কমপ্লিট করো। কমপ্লিট করার পর বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক শেষ করো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক অনেক স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করতেছি এখানে। আমরা অনেক চিল্লাচিল্লি করছি, মোটামুটি আমাদের প্রায়
আজকে দিয়ে ক্লাস শেষ বিউপি পর্যন্ত। এক সেকেন্ড। আচ্ছা, বিউপি পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সব ভুলে গেছেন? ভুলে যাওয়া স্বাভাবিক। ইতিহাস ভুলে যাওয়া অ্যাকচুয়ালি স্বাভাবিক। ইতিহাস যাদের মনে থাকে তারা হইলো মানসিক রোগী। ইতিহাস যাদের মনে থাকে তারা কি, তারা হলো মানসিক রোগী আর কি। ইতিহাস আপনি মনে ভুলে যাবেন, মনে ভুলে যাবেন, মনে ভুলে যাবেন। আপনাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আর আলোচনা করলাম না, এই পর্যন্তই শেষ। আমরা যা যা দিছি ভাই এগুলো একটু ভালোভাবে পড়েন। এগুলো যদি ভালোভাবে পড়েন তাহলেই কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।